ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। মা আপা তো পালিয়ে গেছে। কনের ছোট বোনের মুখ থেকে খবরটি শুনতে পেয়ে উঠানে থাকা বরযাত্রী শোরগোল তুলে দিল। বিয়ে বাড়ি মুহূর্তেই পরিণত হলো রঙ্গবাড়িতে। আশেপাশের মানুষগুলো ছি ছি শুরু করে দিয়েছে। রিয়ার শরীর কাঁপছে। কিছু সময় পূর্বেও আপাকে সে ঘরে দেখেছে, এরই মধ্যেই কোথায় চলে গেল। দুঃখে তার কান্না পাচ্ছে। মা বলেছিল আপার সাথে থাকতে, কিন্তু সে তো থাকেনি। ইতিমধ্যে বরের বাড়ির লোকজন হুঙ্কার তুলে দিয়েছেন। রিয়া ভয় পাচ্ছে। পরিবেশ কেমন ভয়াবহ হয়ে উঠেছে। ও ছুট লাগালো সোজা বাড়ির মেইন ফটক বরাবর। বিশাল মাঠ, সর্ষের ক্ষেত পেরিয়ে ছুটতে লাগলো। এদিকে তার দুটি চোখ লোনা জলের ফোয়ারা নামিয়েছে। ও চিৎকার করে ডাকলো, আপা, আপা রে, কোথায় তুই? কোনো সাড়া এলো না। রিয়া পাগলের মতো চারপাশে ছোটাছুটি করলো। এই বিয়েটা না হলে মা বাবা মুখ দেখাতে পারবে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে। ও আবার কাঁদতে লাগলো। এক পর্যায়ে মাটিতে বসে পড়লো। পা ছড়িয়ে কাঁদছে ও। এখন আফসোস হচ্ছে তাই না? কণ্ঠটি কানে আসতেই কান্না থামালো রিয়া। চোখ না মুছিয়ে তাকালো আগন্তুকের পানে। নীলরঙা ব্লেজার, বলিষ্ঠ দেহ, ফর্সা ত্বকের পুরুষটির জল শক্ত। পুরুষটি বরের ভাই, চোখ দুটো রক্তিম। রিয়ার ভয় হলো। কণ্ঠটা ক্ষীণ শোনালো, আপনারা খুব খারাপ, খুব খারাপ আপনারা। কথাটি বলে উঠে পড়ল। রিশান দেখলো কন্যাটি পুনরায় ছুটে চলেছে এদিক সেদিকে বিভ্রান্তের মতো করে। তবে পালিয়ে যাওয়া কোনে কি এত সহজে পাওয়া যায়? বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। রিয়ার মা ফাহমিদা চিন্তিত, উৎকণ্ঠিত। তার স্বামী সেই কখন বেরিয়েছেন, অথচ এখনো ফিরেননি। নিশ্চয়ই মেয়েকে খুঁজে পাননি। এদিকে আত্মীয় স্বজন রা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছে। মনে হচ্ছে কান পচে যাচ্ছে। তবুও প্রতিবাদ করছে না তিনি। কোন মুখে বা প্রতিবাদ করবেন? ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলো রিয়া। তাকে দেখতে প্রাণহীন মনে হচ্ছে। রিশান ঘাড় ঘুরিয়ে দেখলো ওকে, চোখে মুখে বিরক্তি। তখন প্রায় ঈশার আজান হয়ে গেল, অথচ কোনের কোনো খোঁজ পাওয়া গেল না। রিয়া কাছে ওর হাত ধরে টেনে নিয়ে গেল রিশান। বাড়ির পেছনের দিকটায় চেপে ধরলো দুটো হাত। ব্যথায় কন্যাটির মুখ লাল হয়ে গেল। সমস্যা কি তোমার? কেন এমন করলে? আমি না হয় খারাপ, কিন্তু আমার পরিবারের কি দোষ? কেন এমন করলে? রিশানের কথায় কিছুই বুঝলো না রিয়া। তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল দৃষ্টিতে। অ্যান্সার মি, স্টুপিড কোথাকার। রিশান যেন রাগে ফুঁসছে। ওর মাথা কাজ করছে না। বিষয়টা সম্মানের। আই সোয়ার, তোমার বোনকে না পেলে তোমাকে বিয়ের আসরে বসিয়ে দিব। কথা বলে কিছুটা জোরে ধাক্কা দিল রিশান। মেয়েটির পিঠ ঠেকলো প্রাচীরে। হাত লাগলো প্রকাণ্ড গাছটার সাথে। মুহূর্তেই ভেঙে গেল কাচের চুড়ি, যার টুংটাং আওয়াজ কানে এলো রিশানের। সে তাকালো না অফতি, অথচ তাকালে দেখতে পেত কোমল ফর্সা হাতটি লাল রঙে সেজে উঠেছে। রাত তখন 10টা। কনেকে পাওয়া গিয়েছে। রিয়া বিহবল। বোনের পানে তাকিয়ে খানিক বাদে দরজা লাগিয়ে দিল। একদম কাজটা এসে বসলো। আপা, এই আপা। মেহনুর দৃষ্টি ফিরালো না। রিয়া যেন ভেতরে ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বিস্ময়ের ছিল মেহনুরকে পাওয়া গেছে গ্রামের শেষ দিকে। সে ফিরছিল বাড়ির দিকে। যদি ফিরতেই হতো তবে পালালো কেন? এই প্রশ্নটি রিয়াকে বিস্মিত করে যাচ্ছে। বুকের ভেতর আনচান করছে। দরজা আঘাত পড়ল। বিয়ে শুরু হবে। রিয়াকে কিছু বলতে হলো না। মেহনুর নিচ থেকে উঠে গেল। দরজা খুলে চলে গেল। সবটা যেন এক আকাশসম বিস্ময়ের সৃজন করলো। বাড়ি ভরাট করে আছে মেহমান। তারা যায়নি। যেন বিশ্বাস ছিল আজ বিয়েটা হবে, কিংবা তামাশা দেখার অপেক্ষা করছিল। 3 কবুল বলে আবার বিয়েটা হয়ে গেল। রিয়ার মনে হলো সে ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে, রূপকথার মতন। যেন চারপাশের অতি আশ্চর্য সব ঘটনা স্বাভাবিক বই আর কিছু না। কোনে বিদায়ের বেলায় কেউ কাছে না। খুব সাদামাটা ভাবে কোনে বিদায় হচ্ছে। রাতও কম হয়নি, তাই দ্রুতই হচ্ছে সব। মেহনুরের সাথে রিয়াকেও পাঠানো হবে। রিয়া বোনের কাছাকাছি আসতে যাচ্ছে। ওর অন্তরে একরাশ প্রশ্ন জেগেছে, অথচ উত্তর খোঁজার ফুলস্রোত নেই। একটু সুযোগ হলো বটে, তবে সেই সুরক্ষাটা হলো না। রিশান তাকে নিয়ে এলো। আধার রাত, চারপাশ স্তব্ধ। পোকামাকড়ের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে।
রিসানের স্পর্শ ওকে ভীত করে তুলল। ব্যান্ডেজ করা হাতটায় ব্যথা লাগলেও কণ্ঠতে কোনো শব্দ নেই। কোনো পাকনামি করবে না, অথবা মাঝ রাস্তায় ফেলে দিব, তখন কেঁদেও কুল পাবে না। এবার রিয়ার রাগ হলো। এই পুরুষটি একটু বেশিই করছে আজ। ও সজোরে ধাক্কা দিল, তবে লাভ হলো না। বলিষ্ঠ পুরুষ নড়ল না এক চুলো, বরং লম্বা দেহটা কিছুটা বাঁকিয়ে চোখে চোখ রাখল। চাঁদের আলোয় দৃষ্টি মিলে গেল যেন, তবে এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল তিরস্কার। তোমার ভাগ্য ভালো মেহিনুরকে পেয়েছি, নতুবা ভাইয়ার সাথে বিয়েটা তোমার হতো। সমস্ত শরীর জ্বলে গেল রিয়ার। ওর কণ্ঠে এবার জোর এলো। বললেই হলো আমার বিয়ে কার সাথে হবে এটা আপনি ঠিক করবেন। রিসান জবাব দিল না, প্রসঙ্গ বদলে বলল, লিসেন, আমার মাথা ব্যথা করছে, নো বক বক, বাসায় যাচ্ছ, অতিথি হয়ে খারাপ হতে বাধ্য করবে না। কথাটা শেষ করে এগুলো রিসান। মেহুনুর গাড়িতে উঠে বসেছে। বাকি গাড়িগুলো পূর্ণ, একটা সিটও দেখা যাচ্ছে না। অসহ্য নয়নের রিয়া পানে তাকালো সে। মেয়েটার কান্না পেল। পুরুষটির দৃষ্টিতে অবজ্ঞা, অথচ এতটা পথ এই লোকটার সাথে যেতে হবে। 4 ঘন্টার পথ। এত সময় পাশাপাশি থেকেও দুটো মানুষের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। বাসায় পৌঁছানোর পর দেখা গেল গাড়ির জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রিয়া। ক্লান্তি তার মুখশ্রী জুড়ে। রিসানুকে ডাকলো না, সোজা বোতলে থাকা পানি ঢেলে দিল। লাফিয়ে উঠল কন্যাটি, ফলস্বরূপ মাথা রেখল গাড়ির ছাদে। ব্যথায় আর্তনাদ করে উঠল। অথচ রিসান নামের পাষাণ পুরুষের কোনো দয়া হলো না, বরং শক্ত করে বলল, অকাজ করে ঘুমাচ্ছ, লজ্জা হয় না? বিপরীতে ভাষাহীন হয়ে পড়ল রিয়া। রিসান এগিয়ে যাচ্ছে। রিয়ার রাগ হলো, তেরে এলো। তবে পুরুষটিকে আঘাত করার পূর্বেই পা হড়কে গেল তার। এবার সত্যিই কেঁদে ফেলল। সমস্ত 3 জুড়ে ভোগান্তি যাচ্ছে। রিসান একবার ফিরে চাইল, তবে উঠালো না, বরং তার ঠোঁট জুড়ে তাচ্ছিল্যের হাসি দেখা গেল। এদিকে ব্যথা নিয়ে পড়ে আছে অষ্টাদশী রিয়া। কিছু নিয়ম ছিল, সেগুলোই পালন করা হচ্ছে। রিয়া সুযোগটা কাজে লাগিয়ে মেহনুরের কাছে এলো। আপ- বাক্যটি পূর্ণ করার পূর্বেই চুল টেনে ধরল রিসান। চারপাশে মানুষজন। আর্তনাদ করতে না পেরে রিয়া দমে গেল। রিসানের চোখে মুখে আক্রোশ। কেন বারবার এমন করছেন? আপার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? তুমি বাড়াবাড়ি করছো, এইটুকু কমন সেন্স নেই? একটু পর ওদের বাসর রাত, আর এই সময়ে আজে বাজে কোশ্চেন করতে যাচ্ছ। রিয়া বুঝতে পারল, তবে দমল না। তার ভেতরকার জিজ্ঞাসাগুলো তাকে রুখতে দিল না। আপা কেন ফিরে এলো? এত কষ্ট করে যাওয়ার পর কেন ফিরে এলো? আমায় জানতেই হবে। এর মানে সত্যি মেহনুরকে পালাতে সাহায্য করেছিলে? রিসানের কণ্ঠটা গুমট। পা থেমে গেল রিয়ার। বুকের ভেতরটা আর্তনাদ করে উঠল। রিসান ওর বরাবর এসে দাঁড়িয়েছে। এবার তাকালো কোমল হাতের পানে, ব্যান্ডেজ করা। তবে মায়া হলো না ওর। হাতটি চেপে ধরে বলল, খুব খারাপ করলে, রাগটা আমার সাথে, অথচ ভোগান্তি দিলে আমার পুরো পরিবারকে। তোমার এই সুন্দর জীবনটা এবার তছনছ হবার পালা। বি রেডি ফর মাই টর্চার বেবি গার্ল। শান্ত পরিবেশ। রিয়ার চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। রিসানের ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে। পুরুষটি সর্বদাই ওকে কষ্ট দিচ্ছে। নিষ্ঠুর লোক। একটা ধাক্কা দিয়ে চলে এলো রিয়া। এসে দেখলো মেহনুরকে ঘরে পাঠানো হয়েছে। চারপাশে হাসি ঠাট্টা চলছে। এদেরকে দেখে বোঝার উপায় নেই এদের বাড়ির বউ পালিয়ে গিয়েছিল। মনে হচ্ছে সব কেমন স্বাভাবিক। এসবই বুঝতে পারছে না রিয়া। রাতও কম নয়, 2টো বাজে। রিয়া চোখের জলটুকু মুছে নিল। ওর থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। তবে সমস্যাটি হচ্ছে একা থাকার অভ্যেস নেই। সর্বদা আপার সাথেই ঘুমিয়েছে, তাই অস্বস্তি হচ্ছে। কিছু সময় পর রিসানকে দেখা গেল। পোশাকটি পরিবর্তন করে এসেছে, শরীরে নতুন পারফিউম দেওয়া। নজর ঘুরিয়ে নিল রিয়া। রিসান এসে ভাইকে জড়িয়ে ধরল। জাহিদ মৃদু হেসে আলিঙ্গন করলো। বেস্ট অফ লাক ব্রো। থ্যাংক ইউ চ্যাম্পিয়ন। দুজনের কথোপকথনের মাঝে রিয়াকে দেখতে পেল জাহিদ। কাছে এসে বলল, আপু, কোনো সমস্যা? রিয়া কিছু বলতেই চাচ্ছিল, তবে পথিমধ্যেই ঝামেলা তৈরি করলো রিসান। কি সমস্যা হবে? সমস্যা থাকলেও আমি দেখে নিব, তুই যা। জাহিদকে পাঠিয়ে দেওয়া হলো। রিয়া বিরক্তি নিয়ে বলল। আমি একা ঘুমাতে পারি না, আপা সবসময় পাশে থাকে। রিসান যেন মজা পেল। ট্রাউজারের পকেটে হাত রেখে বলল,
তো এখন কি বলতে চাচ্ছ? আমি পাশে গিয়ে ঘুমাবো? কথাটি বলেই দুষ্ট হাসলো রিসান। প্রিয়া বোকার মতো তাকিয়ে রইল। যাও এখন। আই উইশ সদ্য বিবাহিত বোনের প্রথম রাতের প্রাইভেসি ব্রেক করবে না। অপমানে গা জ্বলে গেল রিয়ার ও রিসানের পথে বাধা হলো। লম্বাটে পুরুষের বুকে সজোরে ধাক্কা। লাভ হলো না ঠিকই, তবে এতে শান্তি মিলল ওর। শোনেন মিস্টার ইস্টাফিল রিশান, আপনি আমার দেখা সব থেকে বাজে পুরুষ। রিসান হাসলো, তার মাঝে খারাপ লাগা নেই। ও বরং নিচু হয়ে চোখে চোখ রাখলো। আই নো বেবি গার্ল অ্যান্ড ইউ নো হোয়াট। তুমি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়ে। সমস্ত রাত এপাশ ওপাশ করে পেরিয়ে গেল রিয়ার। নিষ্ঠুর মেয়ে কথাটি ওর হজম হলো না, বরং ওর বলতে ইচ্ছে হলো, আপনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর পুরুষ, যে আমায় শেষ করে দিয়েছেন। সকাল 10টা বাজলো। ঘুম ভাঙল না রিয়ার। ওর চোখ লেগেছে শেষ রাতে। তাছাড়া গতদিন বড় চাপ গিয়েছে, তাই শরীর বিশ্রাম চাইছে। কন্যাটির ঘুম ছুটল গানের আওয়াজে। চারপাশ থেকে বেশ জোরেই গানের আওয়াজ হচ্ছে। বিরক্তি অনিচ্ছা নিয়ে উঠল, হাই তুলে এলো বারান্দায়। তখনই নজরে পড়ল বলিষ্ঠ দেহের পুরুষটিকে। রিয়ার চোখ যেন থমকে গিয়েছে। কোথাও একটা মায়া কাজ করছে। এককালে বড় আরাধ্যের ছিল কিনা। রুম থেকে বের হতেই চা এগিয়ে দিল সানা। একগাল হাসলো রিয়া, চাতে চুমুক দিয়ে বলল, শরীর ক্লান্ত ছিল খুব, তাই লেট হলো। সমস্যা নেই, এখনো তো বর বই উঠেনি। কথা বলেই হাসলো সানা। রিয়া অপ্রস্তুত হাসলো, তবে ওর ভেতরটা হাসছে না। ওর মনে প্রশ্নগুলো পুনরায় জেগে উঠেছে। সানা রিয়ার থেকে বেশ অনেকটা বড়, তবে কথায় মায়া রয়েছে, তাই রিয়ার ভালো লাগে। দুজন কথা বলতে বলতে বাগানে এলো। পুরো বাগান ফুল দিয়ে সাজানো হচ্ছে। পরিবেশে ভেসে বেড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, সেই সাথে মৃদুমন্দ হাওয়া। সুন্দর একটি পরিবেশ, অথচ রিয়ার জন্য সুন্দর হলো না। কোথায় হতে যেন পানি এসে ভিজিয়ে দিল ওকে। বিষয়টা এত দ্রুত ঘটলো যে বোঝার সময় অবধি পেল না রিয়া। সমস্ত শরীর ভিজে একাকার। সানা চেঁচিয়ে উঠল, হাই আল্লাহ, রিসা এটা কি করলি? রিসান ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখশ্রীতে বিশেষ কোনো আবরণ নেই, সবটা যেন স্বাভাবিক। আমি কেমন করে জানবো এখানে ও দাঁড়িয়ে? আশ্চর্য, দেখে চলে না কেন? ব্রেনের সাথে চোখটাও নেই নাকি? রিয়া ফুঁসে উঠল। কি বললেন? এ কি, এ দেখি কানে কালাও। রাগে আক্রোশে কান্না পেল রিয়ার। সানা ওদের দুজনের মাঝে এসে বলতো, অনেক হয়েছে, থাম তোরা, আমি তোয়ালে নিয়ে আসি। তোয়ালে আনতে যেতেই পুনরায় পানি দিয়ে ভিজিয়ে দিল রিসান। রিয়া নিজের রাগ সামলাতে ব্যর্থ হয়ে তেড়ে গেল। পানির পাইপ ফেলে রিসানও ছুট লাগালো। দুজন ছুটছে তো ছুটছে, নিজেদের অবস্থান যেন ভুলে বসেছে। বাগান পেরিয়ে ওরা পুলের দিকে চলে এসেছে। রিয়ার খুব মজা লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ছুটতে ছুটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল, পড়লো সুইমিং পুলে। আচমকা হয় বেশ কিছুটা পানিও খেতে হলো। রিসান কিন্তু অমনি দাঁড়িয়ে আছে। রিয়ার এবার সবটা মনে পড়লো। রিসান তার শত্রু, নিষ্ঠুর পুরুষ। কেমন খারাপ ছড়িয়ে পড়লো চারপাশে। উপরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হলো রিয়া। উল্টা নতুন করা হয়েছে, সিঁড়ি বসানো হয়নি, বেশ গভীরও। ওর নাকাল হওয়া দেখে মজা পাচ্ছে রিসান। এর সাথে ভাবছে মেয়েটির আক্রোশও। একবার মুখ ফুটে বলছে না সাহায্যের কথা। রিসান হতাশার শ্বাস ফেলল, হাত বাড়িয়ে দিল। রিয়া তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। উঠে আসো। প্রয়োজন নেই। কথাটি শেষ করে রিয়া পুনরায় ওঠার চেষ্টা করলো, তবে পারল না। সে মাঝামাঝি উচ্চতার একজন মেয়ে, আর পুলটির গভীরতা অনেক বেশি। একা উঠে আসা ওর জন্য অসম্ভব। রিসানের মুখশ্রী ক্রমেই গম্ভীর হলো। ও ধপাস করে পানিতে ঝাঁপিয়ে পড়লো। চোখ দিয়ে মেয়েটির নিকটে এলো। কোনো ধরনের অসভ্যতামি করবেন না। রিসান থেকে পাত্তা দিল না, বরং কোমর চেপে উপরে উঠিয়ে দিল, তারপর নিচে উঠে এলো। পুরো সময়টা রিয়া মৌন রইল। রিসান চুলের পানিটুকু হাতের সাহায্যে ফেলে নিয়ে বলল, বেবি গার্ল, আই সোয়ার তোমাকে ভেঙে গুড়িয়ে দিব আমি। অসহ্য অনুভূতিতে ছেয়ে যাবে তোমার শহর। সানা একবার রিসানের দিকে তাকাচ্ছে, একবার রিয়ার দিকে তাকাচ্ছে। কিছু বুঝতে পারছে না ও। রিয়া নিজেও নির্বিকার। রিসান এবার জবাব দিল, বলেছিলাম না এই মেয়ে কানা, তাই পুলে পড়ে গিয়েছিল আর উঠতেও পারছিল না। শেষ কথায় কিছুটা তাচ্ছিল্য মিশে আছে।
রিয়া মন খারাপটা আরো বৃদ্ধি পেল। তার উচ্চতা 5 ফুট 2। এদিকে রিসানের সব বোনেরা 5 ফুট 5-এর উপরে, এমনকি মেহেনুরও ভীষণ লম্বা। পেটে না হয়েও কেমন একটা অনুভূতি হচ্ছে। সানা রিসানকে চোখ রাঙিয়ে বলল, চুপ কর তুই, যা এখন, ঠান্ডা লেগে যাবে। রিসান কথা না বাড়িয়ে চলে গেল। মন খারাপ নিয়ে ফিরল রিয়া। সানা তাকে আর কোনো প্রশ্ন করলো না। রুমে ফিরে শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়ে বের হলো। আহামরি কোনো সাজগোজ নয়, খুবই সাধারণ তবে সুন্দর। সানা বেশ গরজিয়াস মেকআপ করেছে। ও বলল বিউটিশিয়ানের থেকে একটু মেকআপ করে নিতে, তবে রিয়া নাখোশ করলো। চেয়ে রইল অদূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানে। অফ হোয়াইট রঙের ব্লেজারে অতিরিক্ত সুন্দর লাগছে রিসানকে। রংটি যেন তাকে আলিঙ্গন করে আছে। কনের বাড়ি থেকে লোকজন এসেছে, তাদের সর্বোচ্চ আপ্যায়ন চলছে। এদিকে রিয়া মেহনুরের কাছে আসার চেষ্টা করছে। সুযোগ পেতেই রুমে প্রবেশ করলো। অদ্ভুত সুন্দর লাগছে মেহনুরকে। রিয়া আপাকে জড়িয়ে ধরলো। মেহনুর মৃদু হাসার চেষ্টা করলেও বিশেষ কোনো বাক্য করলো না। আপা, তোর কি হয়েছে? তুই পালিয়ে কেন গেছিলি? এমন না জিহাদ ভাইকে তোর পছন্দ না, অনেকদিন ধরে একে অপরকে পছন্দ করিস, অথচ পালিয়ে গেলি বিয়ের দিন। পালিয়ে যাওয়ার পর ফিরেই বা কেন এলি? আনা প্রশ্নগুলো করলো রিয়া। মেহনুর জবাবহীন। বোনের বাহু টেনে ধরলো রিয়া। ওর মনের মাঝে থাকা প্রশ্নগুলো হুঙ্কার তুলল। বল, কেন এমনটা করলি? মেহনুর বোনের পানে তাকালো। গুমট হয়ে আছে ওর অনুভূতি। হয়তো কিছু বলতে চাইছে, তবে অজ্ঞাত কারণেই কণ্ঠটা স্থির হয়ে আছে। মেহিনুর, এখনো বসে আছো? কথাটি বলেই হাসলো রিসান। ঘরে প্রবেশ করলো। রিয়ার অনুভূতিটা হারিয়ে গিয়েছে। ছেলেটি সর্বদা ঝামেলা তৈরি করে। মেহনুরের মাথাটা নত হয়ে আছে। রিসান মৃদু স্বরে শক্তভাবে বলল, যাও, তোমার বাড়ির লোক এসে গেছে, বাইরে মেয়েরা অপেক্ষা করছে। বিনা বাক্যে চলে গেল মেহনুর। তারপরে রিয়ার রাগটা প্রকাশ পেল। ছেলেটার কলার চেপে ধরলো। আপনার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? কেন বারবার এমনটা করছো? সমস্যা তো আপনার, আপার কাছে আসতে দিচ্ছেন না। কি সত্যি লুকিয়ে আছে এখানে? কোনো সত্যি লুকিয়ে নেই। আছে, আলবাত আছে। নেই। আছে। বললাম তো নেই। রিসানের কণ্ঠটা একটু বেশিই বেজে উঠেছে। ও চোখ বন্ধ করে ফেলল। নিজের রাগকে আড়াল করে রিয়ার দু বাহুতে স্পর্শ করলো। মেয়েটার দু চোখ ভেজা। প্লিজ, ঝামেলা করবে না। আপনি করছেন এসব, ঘৃণা হচ্ছে আমার। কথাটি শেষ করেই নিজেকে ছাড়িয়ে নিল রিয়া। বেরিয়ে গেল ছলো ছলো নয়নে। সেদিকে তাকিয়ে রিসান হাসল। মনে মনে বলল, ঘৃণা তো তোমায় করা উচিত মেয়ে, নিষ্ঠুর কোথাকার। এক চোখ কান্না করে মেকআপ নষ্ট করে ফেলল রিয়া। পুনরায় সাজতেও ইচ্ছে করছে না। ও জামা বদলে নিল। একটা সাধারণ কাপড়ে বেরিয়ে এলো। আসতেই নজরে এলো রিসানকে। পুরুষটিকে এক নজর দেখে নিয়ে অন্যদিকে চলল। রিসানও কিছু বলল না, শুধু দীঘল শ্বাসে ভেসে গেল বউ। পরিবারের সকলকে দেখে রিয়ার মন ভালো হয়ে গিয়েছে। সুযোগ বুঝেই মাকে নিয়ে আড়াল হলো। মা, বাসার কি অবস্থা? তেমন কিছু ঘটেনি। আশেপাশের মানুষরা আপাকে খারাপ বলছে, তাই না? সে তো বলবেই, যাকগে, এখন এসব কথা বলে লাভ নেই। রিয়ার কণ্ঠটা নেমে গেল। ওর মনে প্রশ্ন জাগলো, সবাই এতটা স্বাভাবিক কেন? তবে উত্তর নেই। রিয়ার খাওয়া হয়নি। এদিকে পেটে ক্ষুধার যন্ত্রণা চলছে। ও খাবার নিয়ে বসলো। সকলের খাওয়া শেষ, তাই একাই খাচ্ছিল। এমন সময় জ্বালাতে এলো রিসান। লাঞ্চে কতবার খাও তুমি? এক টুকরো মাংস কামড় দিয়েছিল রিয়া। ওর খাওয়া থেমে গেল। চাইলো পুরুষটির পানে। এভাবে খাওয়া মানে অপচয়। তোমার এই খাবারটি আরেকজন খেতে পারত। আপনি আমায় খোটা দিচ্ছেন? কিছুটা। অপমানিত বোধ হলো রিয়ার। খাবারের প্লেট রেখে উঠতে যাচ্ছিল। রিসান ওকে থামিয়ে দিল। খাবার রেখে যেতে নেই। আমার খাওয়া হয়ে গেছে, হাত ছাড়েন। বললাম না খাবার রেখে যেতে নেই। একটু আগেই খোটা দিয়েছেন। দিয়েছি, এখন বলছি খাও। খাবো না। জেদ করলে আমি খাইয়ে দিতে বাধ্য হব। আশা করছি এটা তোমার জন্য শুভ হবে না। দাঁত কিরমির করে উঠল রিয়া। এই পুরুষটির দৌড় জানে ও, তাই পুনরায় খেতে বসতে হলো। রিসান নিজের হাতে খুব ঢেলে দিচ্ছে। রিয়া সেটা তুলতে যেতেই গ্লাস নিয়ে খেতে শুরু করলো।
বিস্মিত হয়ে তাকিয়ে রইল রিয়া। এদিকে রিসানের অধর জুড়ে ফিসেল হাসি। রিসেপশনের পর মেহনুরকে আর পাঠানো হলো না। কনের বাড়ির লোককে খালি হাতেই ফিরতে হবে। রিয়া বারবার বলল যাতে মেহনুরকে পাঠানো হয়, তবে হলো না। কোনো কাজে দিল না তার কথাগুলো। ঠিক হলো মেহনুরের সাথে রিয়াও কিছুদিন থাকবে। স্বাভাবিকভাবেই জামা কাপড় নিয়ে ঝামেলা হলো। রিয়ার সাইজের সাথে কারো মিল নেই। 2 বারের দূরত্ব কম না। তার চেয়ে ভালো নতুন কিছু জামা কিনে নিবে। কোনো পক্ষের বিদায়ের পরই শপিং এ বের হলো ওরা। রিসান, জাহিদ, মেহনুর আর রিয়া যাবে। দুটো গাড়ি বের করা হয়েছে। রিয়া মেহনুরের সাথে যেতে নিলেই হাত ধরে আটকে নিল রিসান। ভাইয়া, তুই মেহিনুরকে নিয়ে যা, আমি আমার বিয়ানকে নিয়ে যাই, নতুন করে একটু পরিচিত হয়ে নেই। প্রতিবাদের সুযোগ মিলল না। তার আগেই রিয়াকে নিয়ে এলো রিসান। গাড়ির দরজা খুলে বলল, যাও। এমনটা কেন করলেন? জাহিদ ভাইয়ের সামনে আমি তো কিছু জিজ্ঞেস করতে পারতাম না। জানি তাহলে তুমি একটা গাধা। উপস, সরি, গাধি। আশ্চর্য, এখানে গাধামির কি দেখলেন? ওরা নিউলি ম্যারিড কাপল, আলাদা স্পেসের দরকার আছে না? রিয়া ঘেমে গেল। উঠে পড়লো গাড়িতে। মৃদু সুরে গান বাজছে। এই গানগুলো একদমই পছন্দ না ওর। মিউজিক চেঞ্জ করুন। করবো না। আমার ভালো লাগছে না। তাতে আমার কি? সেটাই আপনার কি? কথাটি বলেই মন খারাপ করে ফেলল রিয়া। জানলায় মাথা ঠেকে রইল। রিসান ওর পানে একবার চাইলো, মিউজিক অফ করে দিয়ে বলল, জানালায় মাথা রেখো না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাতে আপনার কি? প্রশ্নটি করেই রিসানের দিকে চাইলো রিয়া। ছেলেটা চুপ হয়ে গেল, মুখটা কিছুটা শুকনো দেখালো। অথচ রিয়া এমন করে চেয়ে রইল, কোনো উত্তরের আশায় নয়। এক বুক হাহাকার নিয়ে চেয়ে রইল। শপিং থেকে ফেরার পথে অনেক স্ন্যাক্স আনা হয়েছে, উদ্দেশ্য আড্ডা দেওয়া। এখন কিছুটা ঠান্ডা পড়েছে। রাতে ঈষৎ কুয়াশার দেখা মেলে। বাগানে আড্ডা দেওয়া যাবে। বাড়ির সব বাচ্চারা হাতে হাতে কাজ করছে। রিয়া এসবের কিছুই জানে না। ও এমনি বাইরে ঘুরতে এসেছিল, তখনই সানার সাথে দেখা। আরে রিয়া, এসে পড়েছো? তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। এখানে কি হচ্ছে আপু? হাঁটা দিব, বারবিকিউ করা হবে, আসো আসো। বিশাল মাদুর পাতা হয়েছে, সেখানে গিয়েই বসলো রিয়া। ওর পাশে বসলো নিতু আর রুবাই, রিসানের ছোট চাচার ছেলে মেয়ে ওরা। দুজনের বয়সের ব্যবধান 1 বছর হলেও একই সাথে ক্লাস 4-এ পড়ছে ওরা। খানিকটা দূরেই বারবিকিউর ব্যবস্থা করছে রিসান। কয়লা ধরাচ্ছে সে। রিয়া, নিতু, রুবাই গল্প করছে। এটাই যেন সহ্য হলো না রিসানের। নিতু, রুবাই, এদিকে আয় তো তোরা। কোনো কাজ নেই, তবু উল্টাপাল্টা কাজে পাঠিয়ে দিল ওদের। এবার রিয়া একা। ছেলেটার এই বদমতলব বুঝতে পারে রিয়া, তবে কিছুই বলে না। খানিকক্ষণ যেতেই জাহিদ আর মেহনুর উপস্থিত হয়। দুজনেই চুপ করে বসে থাকে। রিয়াও তাই, তবে কোথাও একটা দীর্ঘশ্বাস আছে, আবার মিলেও যায়। কয়লায় আগুন ধরিয়ে এদিকে আসে রিসান, জাহিদের সাথে হাত মিলায়। তোরা এখানে কেন? সানাই তো আসতে বলল। কি যেন আয়োজন করেছিস? এটা তো সিঙ্গেল পার্টি ব্রো। তাতে কি, আমরা জয়েন হবই। আচ্ছা, তাহলে কাজ করতে হবে। ওকে, রাজি। ওদেরও কাজে পাঠিয়ে দিল রিসান। রিয়া চোখ ছোট করে ফেলল। এই যে মিস্টার। থামলো রিসান। রিয়া উঠে এসে ওর বরাবর দাঁড়ালো। সবাইকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন, তাই না? হুম। ভাবলেশহীনভাবে উত্তর এলো। ছেলেটার এই স্বীকারোক্তি মানতে কষ্ট হচ্ছে রিয়ার। ও নাক ফুলিয়ে রইল। সবাইকে সরিয়ে দিলেন, এখন আমি আপনার পেছন পেছন ঘুরঘুর করব, দেখি কি করতে পারেন। সত্যি তেমনটা হলো। রিসান যেখানে যাচ্ছে রিয়াও সেখানে যাচ্ছে। যেভাবে অঙ্গভঙ্গি করছে ঠিক তেমনটাই করছে। সাধারণভাবেই বিষয়টি বিরক্তি করে তুলল রিসানকে। ও এগিয়ে এসে মেয়েটির চুল টেনে ধরল। আর একবার এমন করলে একদম পানিতে ফেলে দিব। আমি সাঁতার জানি। আচ্ছা, ফেলি তবে। এই না। কথাটি বলেই ধাক্কা দিল রিয়া। রিসান কিন্তু ছাড়ল না, বরং কিছুটা কাছে টেনে নিল। ওর উত্তপ্ত নিঃশ্বাস মেয়েটির মুখে পড়তেই শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত পিছু ঘটার পূর্বেই রিয়া আটকে দিল। রিসান অপ্রস্তুত বোধ করল, ছোট করে বলল, সরি। আবেগ ছেড়ে এসেছি, এখন আর আবেগ কাজ করে না। কথাটি বলে ছুটে পালালো রিয়া। সেদিকে তাকিয়ে রিসানের ভেতরটা হু হু করে উঠল। সময় বড় নিষ্ঠুর। এর মধ্যেই বারবিকিউয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রিসানকে দেখিয়ে সানা বলল, কোথায় ছিলে?
একটু হলেই তো সব নষ্ট হয়ে যেত। এভাবে ফেলে কেউ যায়? প্রশ্নটির উত্তর না দিয়ে বারবিকিউর সামনে বসলো রিসান। সানা উত্তরের অপেক্ষায়, তবে রিসান সেই জবাবটি দিল না, বরং অন্য কথার সুর টানল। তুই যা, আমি দেখছি। সানা বুঝলো ভাইকে বলে বিশেষ লাভ নেই, তাই সে উঠে গেল, বসলো সকলের আড্ডাতে। রিয়া সকল দুঃখ ভুলে পরিবেশটিকে উপভোগের চেষ্টা করছে। তার পরনে কিছুটা পাতলা জামা, তাই শীত অনুভব হচ্ছে। ও বাহুতে হাত বোলালো। এদিকে রিসান বারবিকিউতে ব্যস্ত, কোথাও তাকাচ্ছে না, মুখের ভঙ্গিমা শক্ত। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ফিরালো রিয়া। আসর জমাতে বলল, চলো সবাই মিলে গানের কলি খেলা যাক। প্রস্তাবটি পছন্দ হলো সকলের। গানের কলি খেলা শুরু হলো, সবাই হাসি ঠাট্টায় মজেছে। অনেকক্ষণ খেলার পর যদিয়ে গান বলতে বলা হলো, সবাই একে একে মনে করতে শুরু করলো, কিন্তু কেউই মনে করতে পারছে না। যে যেটাই বলছে দেখা যাচ্ছে আগে গাওয়া হয়ে গেছে। বারবিকিউ শেষ, সব নামিয়ে এনেছে রিসান। রিয়া আর চোখে দেখতে গিয়ে ধরা পড়ে গেল, তাই চোখ নামিয়ে ফেলল। রিসান বারবিকিউ রাখলো, তারপর মৃদু সুরে গাইল। গানটি শেষ করে অন্যদিকে চলে গেল রিসান। রিয়া চেয়ে রইল, তবে বুঝলো না ছেলেটা কেন চলে গেল। গানের মাঝে কোনো অনুভূতি লুকিয়ে শিরশির বাতাস বইছে, পরিবেশ সুন্দর, অথচ দুটি মানুষের মাঝে দূরত্ব অসীম। জাহিদ বেইরে আর ছোঁয়া হয়ে, আর মেহনুর বারান্দায় বসে। দুজনের মাঝে দূরত্ব হয়তো আর কখনোই কমবে না, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একটা সুন্দর সংসারের স্বপ্ন তো দুজনেই দেখেছিল। চাদর দিয়ে মেয়েটিকে পুরোপুরি ঝাপটে ধরল জাহিদ। মেহনুর অনুভূতিহীন, যেন কোনো পাথর। জাহিদের মন খারাপ হলো, তবে সেটা বুঝতে না দিয়ে মৃদু হেসে শুধালো। এখানে একা দাঁড়িয়ে আছো যে? জবাব এলো না। জাহিদি বলল, নূর, তোমাকে এভাবে দেখে আমার ভালো লাগছে না। মেহনুর কিন্তু জবাব দিল না, চুপ করিয়ে রইল। কথা কেন বলো না? এবার মুখ খুলল মেহনুর, তবে কণ্ঠে ভালোবাসা নেই, আছে অসহায়তার বিরক্তি। কথা বলার মতো শব্দ নেই জাহিদ, ভালো লাগছে না, ছাড়ো। কথাটি শেষ করে এগিয়ে গেল মেহনুর। চোখে জল নেই, অথচ ভেতরে ভেতরে কান্নায় ভেসে যাচ্ছে। সবকিছু আড়াল করে শুয়ে পড়ল বিছানায়। জাহিদও দীর্ঘশ্বাস ফেলে রুমে এলো, আলো নিভিয়ে দিল। দুটো শরীরই একই বিছানায়, অথচ দূরত্ব অসীম, অথচ বিয়ের একটি সপ্তাহ হয়নি। কি নিষ্ঠুর এই পৃথিবী। পরদিন সকালে নাস্তার টেবিলে দেখা হলো রিয়া আর রিসানের। সৌজন্যতায় চেয়ার টেনে বসলো রিয়া, তাকে খাবার দেওয়া হলো। অন্যমনস্ক হয়ে খাচ্ছিল, হুট করেই গলায় আটকে গেল। রিসান পাশে বসে থেকেও পানি বাড়িয়ে দিল না, নিজ থেকেই নিল রিয়া। ও ভীষণ অবাক হয়ে বলল, একটা মানুষ কষ্টে কান্না করে দিচ্ছে, আপনি পানি এগিয়ে দিবেন না? এতটা খারাপ আপনি? আমি দিলে নিতে তুমি? রিয়া দমে গেল। পুরনো একটি ঘটনা স্মরণ করে চুপ হলো সে, তবে ভেতরের অভিমানটা একটু গেল না, বরং ক্ষণে ক্ষণে অভিমানের পাহাড়টা আকাশে গিয়ে ঠেকতে শুরু করেছে। খাবার খাওয়া শেষে মেহনুরের সাথে দেখা। মেহনুর হেসে বোনের গালে হাত ছোঁয়ালো। আপা, তোর সাথে কথা আছে। এখন না, পরে কথা হবে রিয়া। না, এখনই। এক প্রকার টেনে নিতে লাগলো রিয়া। মেহনুর হাতে ব্যথা পাচ্ছিল। রিয়া, ব্যথা পাচ্ছি। সরি। আচ্ছা তুই সত্যি করে বল, কেন এমনটা করলি? কেমনটা? কেন পালিয়েছিলি? এমনি। আপা সত্যি করে বল তো, তোর সাথে অন্য কারো সম্পর্ক ছিল? এটা তো হওয়ার কথা না। তুই আর জাহিদ ভাইয়া একে অপরকে ভালোবাসিস, পছন্দ করতি, এক প্রকার রিলেশন ছিল তোদের। তাহলে আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎই বলেই রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেহনুর ওকে আগলে ধরলো। রিয়া, কিছু হয়নি। তোরা কিছু লুকাচ্ছিস আপা, কেন এমনটা করলি? মেহনুরের চোখে মুখে অসহায়। কিছু সময় যেতেই রিসান এসে উপস্থিত হলো। ইশারায় মেহনুরকে যেতে বলে রিয়ার কাছে এলো। ছেলেটার শরীরের সুবাস অনুভব করে তাকালো রিয়া, দু চোখে লোনা জল। কি জানতে চাও তুমি? কেন আপা এমন করলো, এটাই জানতে চাই আমি। বুঝেছেন? এটাই জানতে চাই। কেন জানতে চাও? কেন জানতে চাইবো না? বেশি বকবক না করলে হয় না? রিয়ার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। রিসান ভ্রু কুচকে তাকিয়ে, শরীর খারাপ লাগছে? কাছে আসবেন না, ছুবেন না আমায়। দু চোখ ঘোলাটে অনুভব হয় রিয়ার। দেয়ালে পিঠ ঠেকিয়ে নেয়। রিসান সব অবরোধ উপেক্ষা করে মেয়েটিকে ঝাপটে ধরে। এই মেয়ে, এমন করছো কেন? কন্যাটি কথা বলতে পারছে না, চোখে মুখে আধার নেমে আসছে। মনে হচ্ছে এখনই প্রাণ বেরিয়ে আসবে। রিসানের বুকের ভেতর
ড্রিম ড্রিম আওয়াজ হয়। অনুভব হয় কন্যাটির নখের আঘাতে হাতের একটি অংশ ছিন্ন হচ্ছে। অথচ এসবের নিয়ে ভাবছে না ওর মন। ও বারবার বলছে, বলো কি সমস্যা হচ্ছে, বলো। বলছো না কেন? কি ধরনের সমস্যা হচ্ছে বলো, বলো প্লিজ। নিস্তেজ শরীরে শুয়ে আছে রিয়া। ওর গায়ে কম্বল টেনে দিয়ে বেরিয়ে এলো রিজন। মেহনুর চিন্তায় বোধ হয়ে আছে। অ্যালার্জি অ্যাট্রাক্ট করেছে? কোন খাবার অ্যালার্জি আছে ওর? ওর তো মাশরুমে অ্যালার্জি। রিসান বুঝলো সকালে খাওয়ার কারণেই এমনটা হয়েছে। ও কথা না বাড়িয়ে বলল, রুমে যাও, ওর খেয়াল রেখো। যাওয়ার পূর্বে পুনরায় রুমে তাকালো রিসান। মেয়েটার সমস্ত শরীরে চাকা চাকা হয়ে লাল বর্ণ ধারণ করেছে, যেন কেউ রং মেখে দিয়েছে। রিয়ার ঘুম ভাঙলো সন্ধ্যায়। রুমে কেউ ছিল না। ও একটু ভীত হয়ে পড়ল। হঠাৎ করে সবটা অচেনা লাগছে। মস্তিষ্ক ধরতে পারছে না। তড়িঘড়ি করে রুম থেকে বের হলো। আলিয়া খাবার হাতে আসছিল। তাকে দেখে থেমে গেল রিয়া। তবে ওর বিভ্রান্ত মুখটা দেখে আলিয়া বলল, কিছু হয়েছে মা? না আন্টি, আমি আসলে হুট করে উঠেছি তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আসো আমার সাথে। খিদে পেয়েছে তো? রিয়া মাথা ঝাঁকালো। ওর খাবার রাখা হলো। ধীরে সুস্থে মেয়েটি খাচ্ছে। আলিয়া কিছু সময় চেয়ে রইল। আমি এখন যাই, কোনো দরকার হলে কাউকে ডেকে নিও। জি আন্টি। খাবারটুকু শেষ করে ঘরে বসে রইল রিয়া। মনে করতে লাগলো সকাল থেকে হয়ে আসা ঘটনা। ফিরে যাওয়ার সময় হয়েছে। একটা সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। বাড়ির সকলে সেখানে উপস্থিত। মেহনুরকে জড়িয়ে ধরল রিয়া। আপা নিজের যত্ন নিবি। তুইও। খুব ভালো থাক আপা, তোর কোনো কষ্ট না থাকুক। আচ্ছা, বাসায় ফিরে কল করিস। কথাটি বলেই মেহনুর অন্যদিকে চাইল। ওর কান্না পাচ্ছে। আর রিয়া সেটা বুঝতে পারলো, তবু কিছু বলল না। তার যেতে হবে, এটাই নিয়ম। বুকের ভেতরে নিঃশ্বাসটুকু লুকিয়ে জাহিদের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে দাঁড়িয়েছিল সে। জাহিদ মৃদু হেসে রিয়ার মাথায় হাত রাখলো। দীর্ঘদিনের অভ্যাস এটা। রিয়াও হাসলো। আবার এসো, কেমন? হ্যাঁ আসবো। আপার খেয়াল রাখবেন, দুঃখ রাখবেন না। ও আপাকে বড় ভালোবাসে। জাহিদ উত্তর দিতে পারলো না। চাইলো মেহনুরের পানে। মেয়েটির অনুভূতি আজও নিস্তেজ। কোথায় হারালো সেই প্রেম? জমেলা দুহাত ভরাট করে ফল মিষ্টি এনেছেন রিয়াদের বাড়িতে পাঠানোর জন্য। এতে বেশি তো হলো না রিয়া। এই পরিবারের ঐতিহ্য সম্পর্কে অবগত সে, তবুও কিছুটা বিরোধ করে বলল, এসবের দরকার ছিল না আন্টি। সে কি কথা? এটা হয় নাকি? তুমি খালি হাতে ফিরবে নাকি? আবার এসো কেমন? জি আসবো। রিয়া আর একটু সময় থাকতে চেয়েছিল, তবে রিসান এসে তাগাদা দিল। বড় মা, গাড়ি রেডি। তুই সাথে গেলেও পারতি রিসান। আমার কাজ আছে, এমনিতেই লেট হয়ে গেল। সরাসরি প্রত্যাখ্যান করলো রিসান। এতে রিয়া কিছু মনে করলো না, বরং ভালো হয়েছে। মানুষটাকে এতটা পথ দেখতে হবে না। জমিলার থেকে বিদায় নিয়ে আলিয়ার নিকট এলো। গত কয়েকদিন বেশ খেয়াল রেখেছেন তিনি। আন্টি আসছি, আমাদের বাসায় যাবেন। যাবো মা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা। রিসান আর চোখে দেখলো সব। মায়ের সাথে রিয়ার সম্পর্কটা আগে থেকেই সুন্দর, তবে এই কয়দিনে যেন একটু বেশি মধুর হয়ে উঠেছে। সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো রিয়া। ওর জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারের কাছে এলো রিসান। কঠিন সুরে বলল, ঠিক মতো পৌঁছে দিবে। জি স্যার। রিয়া অন্যদিক ফিরে আছে। রিসান ভেবেছিল কিছু বলবে, তবে মেয়েটি যেহেতু তাকাচ্ছে না, তাই ও নিজেও আগ বাড়িয়ে কিছু বলল না। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই দরজায় নক করলেন ফাহমিদা। উঠে এসে দরজা খুলে দিল রিয়া। মেয়ের গালে হাত ছোঁয়ালেন তিনি। খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। খিদে নেই মা। সেই কখন এসেছিস? খিদে নেই? রাত কটা বাজে দেখেছিস? খাবো না, বাবাকে বলে দাও। এই কথা বলে নানান প্রশ্ন তুলবে। অল্প একটু খা মা। অনিচ্ছা নিয়েই এগুলো রিয়া। খাবার টেবিলে কোনো কথাই হলো না। তবে খাওয়া শেষ। ইব্রাহিম বললেন, ও বাড়িতে কেমন গেল সময়? ভালো। শুধু ভালো? হুম। কেন, ওরা কি তোর যত্ন করেনি? করেছে। তবে বাদ দাও। টেবিলে মাথা ঠেকিয়ে রইল রিয়া। কিছু সময় যেতেই বলল, বাবা একটা কথা বলবে প্লিজ? কি কথা? আপা পালিয়ে যাওয়ার পরও তোমরা এত শান্ত কেন? তোমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছিল, নতুবা পালাবে কেন? নিজেই তো পছন্দ করেছে। তাছাড়া ঝামেলা বাড়ানোর ইচ্ছেটি নেই। যা হয়েছে ভালোই হয়েছে। রিয়া নিজেও বুঝলো না
সমস্যাটা যেন ধরাছোঁয়ার বাইরে। ইব্রাহিম কন্যার মাথায় হাত রাখলেন, যেন আশ্বাস দেওয়ার চেষ্টা। এসব নিয়ে ভেবো না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। 10 দিন পরের ঘটনা। বেলা করেই ঘুম ভাঙল রিয়ার। কাল থেকে আবার ভার্সিটি যাওয়া আসা করবে। প্রয়োজনে কিছু জিনিস আনা প্রয়োজন। সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল, সাথে নিল বান্ধবীকে। দুজনে রিকশায় উঠে বকবক শুরু করলো। এক পর্যায়ে প্রমি শুধালো, দোস্ত, এই জীবনে প্রেম না করার সিদ্ধান্ত নিয়েছি। তেমনই। দূর, তাহলে বিয়ে করে ফেল। চারপাশে এত সিঙ্গেল আর ভালো লাগে না। তুই বিয়ে কর। আমি আর বিয়ে? এ কথা বললে বাসায় ঢুকতে দিবে না। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। সেটাও ভাল লাগছে না। দুই বান্ধবী গসিপটের মাঝে রিকশা থেমে গেল। সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। ওরা দুজনে বিস্মিত, তবে বিস্ময় ভাঙল পুরুষটিকে দেখতে পেয়ে। রিয়া ভ্রু কুঁচকে রইল। নেমে আসো, কিছু কথা আছে। আপনি এখানে কেন? দরকারে এসেছি। মামা রিক্সা ঘুরান। ঘোরাবেন না মামা, তাহলে ফল ভালো হবে না। মাস্তানি করবেন নাকি? প্রয়োজন পড়লে করব। কথা শেষ করে প্রমির দিকে তাকায় রিসান, একটু হেসে বলল, হাই আপু। হ্যালো। তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি, তোমাকে আমার লোক বাসায় পৌঁছে দিবে। প্রমি, তুই যাবি না? হাত ধরে আটকে দিল রিয়া। রিসান দাঁত কিরমির করে বলল, বেবি গার্ল, আমাকে রাগিও না। প্রমিকে যেতে বলল। রিসান ভাড়া মিটিয়ে দিয়ে এক প্রকার টেনে নামালো রিয়াকে। কোন সাহসে এমন করছেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি পুলিশে যাব। যাও, চলো আমিই নিয়ে যাচ্ছি। কথাটি বলেই হাতে ঈষৎ চাপ দিল রিসান। ব্যথায় চোখ টলমল করে উঠল রিয়ার। তোমার সাহস বেড়েছে তাই না? রিলেশনে যাচ্ছ? রিশান, লাগছে আমার। লাগুক, শয়তান মেয়ে, জানে মেরে দিব। সে অধিকার আপনাকে দেইনি রিসান। তবে কাকে দিয়েছ? ওই ছেলেটাকে, কি যেন নাম, রিপন? হ্যাঁ দিয়েছি, আরো দিব, তাতে আপনার কি? আমার অনেক কিছু। অসহ্য লাগছে, ছাড়েন। এসব নোংরামি ভালো লাগছে না। ভদ্রলোকেরা এমনটা করে না। হাতের বাঁধন আলগা করলো রিসান। রিয়া চলে যেতে নিলে পুনরায় আটকে দিল। তুই কখনোই বুঝলে না আমায়। কি বুঝবো? কিছু না, যাও, আই প্রমিস আর কখনো আসবো না, তুমি স্বাধীন। রিসান এগিয়ে গেল, তবে থেমে রইল রিয়া। এই মানুষটার কোনো অধিকার নেই তাকে শাসন করার কিংবা আটকে রাখার। রিপনকে কল করলো রিয়া। মেয়েটি কঠোর কণ্ঠে শুধালো, তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ আমরা রিলেশনে আছি। রিয়া তেমনটা নয়। তবে কেমন রিপন? আমরা ভালো বন্ধু, এইটাই তো কথা হয়েছিল, তাই না? আসলে আমার বন্ধুর মজা করে তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে। আর এর খেসারত আমায় দিতে হয়। সরি রিপন, আমি তোমার সাথে বন্ধুত্বটা কন্টিনিউ করতে পারবো না। রিয়া শোনো আমার কথা। আর কোনো কথা নয়। আশা রাখছি নিজের সীমা অতিক্রম করবে না। যদি তেমনটি করো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কল কেটেই দম ফেলল রিয়া। ওর ক্লাসমেট রিপন বেশ অনেকদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল। ও নাকচ করে রেখেছিল। আগের সপ্তাহে ডিসিশন হয় দুজনে ভালো বন্ধু হয়ে থাকবে। সেভাবেই নিয়মিত কথাবার্তা দেখা হচ্ছিল। তবে এর উল্টো মানে দাঁড়াবে সেটা কি জানতো? পুরো দিনটি নষ্ট হলো রিয়ার। প্রমিকে কল করলে ও জানালো বাসায় ফিরে এসেছে, ঠিকভাবেই পৌঁছে দেওয়া হয়েছে ওকে। এবার রিসানের উপর রাগ হলো। পুরুষটি সবসময় কষ্ট দেয়। প্রমি ওপাশ থেকে শুধালো, আইরিয়া, ছেলেটাকে? কি বললি? ছেলেটাকে তোর কি হয়? মেহনুর আপুর দেবরুনি। জাহিদ ভাইয়ার ভাই আছে? আগে তো বলিসনি। কাজিন ব্রাদার। ও, তোর সাথে এমন কেন করলো? কোনোভাবে তোর কি রিলেশনে আছিস? আরে ধুর, এমনটা নয়। তাহলে তোর এক্স নাকি? বাড়ি ভরা মেহমান। রিয়া স্বভাবে ভীষণ চটপটে। স্কুল থেকে এসে এত মানুষ দিকে তার হৃদয়ে প্রশ্ন জাগলো। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় দেখতে পেল লম্বা দেহের একটি ছেলেকে। ফর্সা ত্বক, দেহের গঠন মাঝারি ধরনের। ছেলেটা কেমন করে তাকালো যেন। বোঝা গেল দুষ্টু স্বভাবে। রিয়ার ভালো লাগলো না। ও ছুটে গেল রান্নাঘরে। মা তখন রান্না বান্নায় ব্যস্ত। ও মা, বসার ঘরে এত মানুষ কেন? এসে গেছিস? হাতে হাত লাগাতো মা। ওরা কে মা? তোর বাবার বন্ধুর পরিবার। অনেকদিন ধরেই আসবে আসবে করে আজ এলেন। কেন এলেন? কথাটি বলতেই ফাহমিদা ভ্রু কুঞ্চিত করে মেয়ের দিকে তাকালো। তার মেয়েটা হয়েছে বড় অদ্ভুত। এসব কি কথা রিহা?
মেহমানদের প্রতি এমন মনোভাব রাখবে না। আচ্ছা মা। এখন খাবারগুলো নিয়ে আসো তো। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে গেল রিয়া। ডাইনিং ভরাট করে খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের ঘ্রাণে মোমো করছে চারপাশ। রিয়ার পেটের ভেতরে থাকা ক্ষুধার দল চেঁচিয়ে উঠল যেন। এদিকে মা অতিথি সেবায় ব্যস্ত। মন খারাপ করে ঘরে ফিরল রিয়া। আপা বসে আছে, হালকা সাজগোজ করেছে। রিয়া উদাস সুরে শুধালো, সাচ্ছিস কেন আপা? এসে গেছিস, তুইও তৈরি হয়ে নে। কেন? কোথায় যাব? বাবার বন্ধুর বাড়ি। মানে? নিচে মেহমান দেখিসনি? দেখেছি তো। ওদের বাসায় যাবো ঘুরতে, শুনেছি বিশাল বাড়ি, তাছাড়া এলাকাও ভীষণ সুন্দর। রিয়া আগ্রহ পেল না। এদিকে মেহনুর সাজগোজ করে বসে আছে। খানিক বাদে ঘরে প্রবেশ করলো কারি। বড় ভাইকে অন্যরকম শ্রদ্ধা করে ওরা, তাই উঠে দাঁড়ালো। দাঁড়ালি কেন? বস তোরা। রিয়া বসলো না, বরং ভাইয়ের কাছে এগিয়ে গেল, হাত ধরে বলল, ভাইয়া তুমিও যাচ্ছ? হ্যাঁ, তুইও তো যাবি। আমার ইচ্ছে করছে না। পাগল মেয়ে, গেলে ভালো লাগবে। তাছাড়া ওদের বাড়ির সবাই খুব ভালো। রিয়া ছোট ছোট করে চেয়ে রইল। ও যেতে চাইছে না ওই দুষ্ট ছেলেটার জন্য। মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল ভীষণ দূরের রাস্তা। এতটা জার্নি করার অভ্যাস নেই রিয়ার। ও রাস্তা ভরে বমি করতে করতে গেল। এক প্রকার অসুস্থ হয়ে পড়লো যেন। কখন কিভাবে পৌঁছালো জানা নেই। চোখ মেলল যখন তখন বেশ রাত হয়ে গেছে। অন্ধকার পরিবেশ। মেয়েটা ভয় পেয়ে গেল, লাফিয়ে উঠল, আশপাশ হাতিয়ে অনুমতে দরজা খুলে বের হলো। তারপর কোথায় যে এসেছে নিজেও জানে না। ঠান্ডা ভেজা একটি হাত ওর ছোট হাতটাকে স্পর্শ করলো। সমস্ত শরীর কম্পন হলো রিয়ার। আলো জ্বলল ক্ষণিকেই। রিয়ার ভীত হওয়া দৃষ্টি, রিসানের দু চোখে বিস্ময়। আমার রুমে কি করছো তুমি? রিয়া কিছু বুঝলো না, পুরোপুরি চাইল। দেখতে পেল ছেলেটার গায়ে শুধুই তোয়ালে, উন্মুক্ত দমুষ বুকে পানি জমে আছে। কিশোরী কন্যার হৃদয়ের ধুকপুক বেড়ে গেল। আর একটু হলেই কান্না করে দিত। তবে রিসান সামনে নিয়ে বলল, অন্ধকারে চলে এসেছো? আচ্ছা ভয় পেও না, ওই দিকটাই দরজায়, তারপর ডান পাশে করিডোর দিয়ে নিচে নেমে যাবে, ওখানে সবাইকে পাবে। রিয়া না কিছুই বললো না, কোনো মতে পালিয়ে বাঁচলো যেন। রিসানের ফোনটি বেজে চলেছে, তাই মনোযোগটি সরিয়ে নিল। সেবার দারুণ সময় গেল টাঙ্গাইলে। রিসানের বাবারা 4 ভাই। সবার বড় সারোয়ার ইসলাম, তারপর রাশেদুল ইসলাম, ছোট দুজনের নাম আজিম ইসলাম ও আকবর ইসলাম। আজিম বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। আকবরের 2 ছেলে মেয়ে, নিতু আর রুবাই। বাচ্চা দুটোকে এত ভালো লাগলো রিয়ার, ইচ্ছে হচ্ছিল সাথে নিয়ে যেতে। তবে 4-5 বছরের বাচ্চাদেরকে সাথে নেওয়া যায়? ফেরার দিন রিয়ার মন খারাপ হলো। তার কিশোরীর হৃদয় একটা মানুষকে খুঁজছিল, যার নাম রিসান, কিন্তু মানুষটাকে দেখা গেল না। 1 বছর পর ক্লাস 9-এ পড়াকালীন সময় ব্যক্তিগত ফোন পেল রিয়া। ফেসবুক আইডি ওপেন করলো। কিছুদিন পর রিসানের আইডিও পেয়ে গেল। 1 বছর পর ছেলেটিকে দেখলো, ভীষণ পরিবর্তন হয়ে গেছে। দেহে বলিষ্ঠতা এসেছে। আশারই কথা, ছেলেটি এখন কলেজ শেষ করে ভার্সিটিতে পড়ছে কিনা। এখন তো পারিবারিক ব্যবসাতেও হাত লাগিয়েছে। সব মিলিয়ে দারুণ আছে ছেলেটা। এদিকে রিয়া যে একটা বছর নিদারুণ যন্ত্রণায় ভুগছিল, সেটা কি জানে মানুষটা? পুরো রাত ছেলেটার প্রোফাইলে ঘুরঘুর করলো। ভালো লাগাটা আরো বৃদ্ধি পাচ্ছিল। চোখের তৃষ্ণা যেন মিটতেই চাইছে না। ফোনের চার্জ তখন 1%, তবুও থামছে না রিয়া। তারপর হুট করে ফোনটা অফ হয়ে গেল। মন খারাপ হলো। ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল। তবে ঘুম সে তো উড়ে গেছে। ওই রিসান নামের মানুষটার কাছে ভীষণভাবে আটকে আছে বর্তমান। চোখ থেকে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ার। সেই সময়টা জীবন না এলেই বোধহয় ভালো হতো। কাউকে ভালোবেসে না পাওয়ার মতো নিষ্ঠুর যন্ত্রণাটা সইতে হতো না। ছেলেটাকে এক্স বলা যায় না, একদমই বলা যায় না। মানুষটা নিষ্ঠুর। রিয়াকে ফিরিয়ে দিয়েছে। উপেক্ষা করেছিল তার প্রথম ভালোবাসার অনুভূতিকে। যেই যন্ত্রণা থেকে বের হতে 1 বছরের বেশি সময় লেগেছিল ওর। একান্ত যন্ত্রণাটাকেও দেখেনি রাতের আধারেরা ছাড়া। ওই যন্ত্রণাটা মনে হলে রিয়া বিড়বিড় করে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না রিসান, কখনোই না। আপনি আমার জীবনে না এলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। সত্যি সত্যি 1 মাস পরেও রিয়ার সাথে যোগাযোগ হলো না রিসানের। ও এখন ব্যস্ত পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। পড়াশোনাটাও শেষের পথে। শুরুর দিকে ব্যবসাতে খুব একটা মনোযোগ দিত না, তবে এখন একটু বেশি মনোযোগ দিচ্ছে।
তার সফলতাও ঘরের দরজায় করা নাড়ছে। ওর কাজে খুশি হলো পরিবারের সকলে, তবে খুশি হলেন না আলিয়া। ছেলেটা মাঝরাতে বাড়ি ফিরছে, আবার ভোরে উঠেই চলে যাচ্ছে। এসবে তিনি খুশি হতে পারছেন না। মায়ের মন কিনা তিনি সেদিন খুব রাত অব্দি জেগে রইলেন। রিসান ঘরে প্রবেশের মাত্রই মাকে দেখতে পেল। ক্লান্ত দেহটা ডিভান এলিয়ে দিয়ে বলল, এত রাতে জেগে আছো কেন মা? তুই কেন এত রাত করে ফিরছিস? কাজের চাপ যাচ্ছে। তোর বাবা চাচারাও তো কাজ করেছে, তাদের কেন চাপ যায় না? এসব রাখো, তুই জানো না এত রাত অবধি জাগা তোমার শরীরের জন্য খারাপ? আর ছেলে যে মাঝরাতে ফিরছে, কতদিন হয় মুখটাও দেখি না ভালো করে। কথা বলেই কেঁদে ফেললেন আলিয়া। রিসান উঠে এসে মাকে আলিঙ্গন করলো। বাবা, তোর কি হয়েছে? এত কাজ কেন করছিস? কিছু হয়নি মা। তাহলে কথা দে, আর এত রাত করে আসবি না, শরীরের যত্ন নিবি। রিসান কিছুটা নিচু সুরে বলল, ঠিক আছে মা। মেহনুর পানি নিতে এসেছিল। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে পানি না নিয়েই ফিরে গেল। ঘরে যেতেই দেখলো জাহিদ জেগে আছে। মেহনুর নজর ফিরিয়ে নিল। এদিকে জাহিদের অন্তঃকরণ চলে যাচ্ছে। এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তাদের সম্পর্কটা স্বাভাবিক হলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু বিছানাতে নয়, মনের সম্পর্কটা যদি ঠিক না থাকে তবে সম্পর্কটাকে কি স্বাভাবিক বলা চলে? বেশ কিছু মাস পেরিয়ে গেছে। মেহনুরের বেড়াতে আসার কথা। জাহিদ ব্যবসায়িক কাজে দেশের বাইরে, তাই রিসান দিতে এসেছে। মেহনুরকে দেখে বুকের ভেতরে থাকা সকল অনুভূতি বেরিয়ে এলো রিয়ার। জড়িয়ে ধরলো দু হাতে। আপা, কতদিন পর তোকে দেখছি। পাগল মেয়ে, রাস্তাতেই শুরু করে দিলি? কথার মাঝেই চোখ গেল গাড়ির দিকে। চোখে সানগ্লাস পরা পুরুষটিকে দেখতে পেয়ে কোথাও একটা যন্ত্রণা অনুভব হলো। চোখ নামিয়ে নিল। ভাইয়া, বাসায় আসেন। সময় নেই মেহিনুর। এটা বললে হয় নাকি? মা রাগ করবেন। রিসান আরো কিছু বুঝতে ছিল। সেই সময় ফাহমিদাকে দেখা গেল। ভদ্রমহিলা আসাতে যেতে হলো রিসানকে। কিছুটা দূরত্ব রেখে হাঁটছে রিসান আর রিয়া। কোনো কথা বলছে না, অথচ ভেতরে ভেতরে দুজনেই চায় কথা বলতে। তবে অভিমানের পাল্লা যে বড্ড ভারী। টেবিলে চা রাখতেই ফোন থেকে নজর ঘুরিয়ে চাইল রিসান। থমথমে মুখশ্রীতে রিয়া বলল, মা দুপুরে খেতে যেতে বলেছে। সময় কম। সেটা মায়ের সাথে বুঝবেন। রিসান চুপ করে গেল। রিয়া পুনরায় খাবার নিয়ে এলো, রাখলো টেবিলে। সেই সময়টা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিসান। স্বাভাবিকভাবেই রিয়ার অস্বস্তি হচ্ছে। এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি কি? কত বড় হয়ে গেছো। কথাটি ভুল। আমাদের 3 মাস আগেও দেখা হয়েছে, আর 3 মাসে কেউ বড় হয় না। মৃদু হাসিতে অধর রাঙালো রিসান। রিয়া পূর্ণ দৃষ্টি মেলে দিল। কথা ছিল আর কখনো তোমার সামনে আসবো না, অথচ আসতেই হলো। আসলেন কেন? আপনার গার্লফ্রেন্ডরা কি চলে গেল নাকি? বাক্যটিতে খোঁচা অনুভব করে রিসান। গত 3 মাসে ব্যবসায়িক কাজে নানান জায়গায় আসা যাওয়া করতে হয়েছে। সেখানে অনেক মেয়েরাও ছিল। সেসব ছবি নানান ক্ষেত্রে পোস্ট করেছে, সেই জন্য কথাটি বলেছে রিয়া। বিষয়টি ভেবে দীর্ঘশ্বাস ফেলল রিসান। আমরা চাইলেই সব ঠিক হতে পারে রিয়া। পারে না। আমরা 2 পৃথিবীর মানুষ। আপনি খুব হাই প্রোফাইলের, আমি সাধারণ একজন। আপনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতাও নেই আমার। কথাটিতে কান্না মিশে আছে, অথচ মেয়েটির চোখে এক বিন্দু জল নেই। চা ঠান্ডা হচ্ছে। খেয়াল হলো রিসানের। ও চায়ের কাপে চুমুক বসালো। এটা খুবই সাধারণ বিষয় রিয়া। আমার গার্লফ্রেন্ড থাকাকালীন আমি তোমায় কেমন করে অ্যাকসেপ্ট করতাম? সেই সময় আমি অন্য একটি সম্পর্কে ছিলাম। এখন কেন চাইছেন আমরা এক হই? কারণ সময় বদলেছে। তখন তুমি সবে ক্লাস 9-এ ছিলে, আর এখন ভার্সিটিতে পড়ছো। আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। একদম, আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। সেই সময়ে আমি আপনাকে চাইতাম, এখন চাই না। কেন চাও না? কারণ নিশ্চয় আমি আপনার জীবনে অপশন ছিলাম, চয়েস নয়। তুমি আবার ভুল বুঝলে। আমি সর্বদা ভুলই বুঝি রিসান। আমি কখনো কারো অপশন হতে চাই না। এটি খুব দুঃখের, আপনি বুঝবেন না। পাষাণ কোথাকার। রিসান করুণ চোখে তাকালো। মেয়েটি সহজ বিষয়টা কঠিন করে দিয়েছে। মৃদু শব্দ করে উঠে পড়ল রিয়া। এই পুরুষটি তাকে দয়া করতে চায়, সে দয়া নিবে না। সব এতটাও সহজ নয়। 2 দিন বাদেই মেহনুরকে নিতে এলো জাহিদ। ঠিক হলো রিয়াও সাথে যাবে। যাওয়ার পথে
দুজনের দূরত্ব চোখে পড়ল রিয়ার। ও প্রশ্ন তুলল, তোরা দুজন আপসেট হয়ে আছিস? মেহনুর ঘাবড়ে গেল। দুজনের মাঝে স্বাভাবিক ভাবটা বজায় নেই। এবার জাহিদ বলল, তোমার বোনের সাথে ঝগড়া হয়েছে? বিস্মিত নয়নে তাকালো মেহনুর। তাদের ঝগড়া হলো কখন? সে কি, ঝগড়া কেন হলো? এই যে আমি ব্যস্ত থাকি, সময় দিতে পারি না, এবার লং ছুটি পেয়েছি। কথাটি বলতেই রিয়া হাসলো। ও শুধু চায় আপা খুশি থাকুক। খুব খুশি সেদিনও রাত করে ফিরল রিসান। রিয়া তখন সানার সাথে বসে গল্প করছে। হাতে ব্লেজার ঝুলিয়ে ঘরে প্রবেশ করলো পুরুষটি। সুভাষটি নাকে যেতেই রিয়ার মন চনমনে করে উঠল। ভাই, আজও লেট করলি? লেট হলো, সবাই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আমি আর রিয়া জেগে। রিয়ার নাম শুনেও তাকালো না রিসান। সানা উঠে এসে খাবার বাড়তে লাগলো। পেছনে পেছনে এলো রিয়াও, হাতে হাতে কাজ করে দিচ্ছে। তুমি অতিথি হয়ে কাজ করছো? তাতে কি? সেটা কিছু না, তবে অতিথিকে দিয়ে কাজ কেমন লাগবে না? অবচেতনে রিয়া বলে ফেলল। আমি তো বাড়ির অংশই আপু। অস্পষ্ট সুর হয় বুঝলো না সানা, তাই প্রশ্ন ছুড়ল। কি বললে? কিছুটা ভয় পেয়ে গেল রিয়া। অদ্ভুত তার মন, এখনো এবার অংশ হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, অথচ মস্তিষ্ক ভিন্ন কথা বলে। মৃদু হাসিতে অধর রাঙানোর চেষ্টা করলো। কিছু না তো। আচ্ছা চলো আমরা মুভি দেখি। ওরা মুভি দেখতে গেল। রিসান ফ্রেশ হয়ে এসে খাবার খেতে যাচ্ছে। রিয়ার সাথে চোখাচোখি হলো, তবে কোনো বাক্য বিনিময় হলো না, যেন দুটি মানুষ পুরোই অপরিচিত। বেলা করে ঘুম ভাঙল রিয়ার। উঠে এসে দেখলো আয়োজনে পরিপূর্ণ পুরো বাসা। অতিথিরা ভিড় জমিয়েছে। রিয়া কিছুই বুঝলো না। রুবাই ফুল নিয়ে যাচ্ছিল, ওকে ডেকে নিল রিয়া। এই রুবাই, কোনো অনুষ্ঠান আছে বাসায়? হ্যাঁ, তুমি জানো না? না, কি অনুষ্ঠান? সানা আপুকে দেখতে আসবে। ও আচ্ছা। রুবাই চলে গেল। চুল গুছিয়ে নিয়ে সানার ঘরে এলো রিয়া। মেয়েটি তার মায়ের সাথে কথায় ব্যস্ত, তাই ঘরে প্রবেশ করল না। তবে থেমে গেল কথাগুলো শুনে। মা, এটা কোন ধরনের লজিক বলতে পারো? এটা আমাদের ঐতিহ্য সানা। কেমন ঐতিহ্য এটা? আমি এই বিয়েটা করতে পারবো না। আচ্ছা, করোনা বিয়ে, দরকার হলে অন্য ছেলে দেখানো হবে। সেই তো এক বংশেরই ছেলেই দেখানো হবে মা। সেটাই কি স্বাভাবিক না? মোটেও স্বাভাবিক না। আমার ভালো লাগছে না কিছু। এটা কেমন নিয়ম? কে তৈরি করেছে? আলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, নিয়ম তো নিয়মই হয়, তাই না? এমন তো নয় তোমার জোর করে বিয়ে দেওয়া হবে। তুমি তোমার পছন্দ বহাল রাখতেই পারো, শুধু বংশটা এক হতে হবে। সানা চুপ হয়ে গেল। আলিয়া মেয়ের কপালে চুম্বন করলেন। রিয়া দ্রুত আড়াল হয়ে গেল। ওর সমস্ত শরীরে একটা শিরশির অনুভূতি এসে খেলা করছে। কথাগুলো তখনও বুঝলো না ও। স্বাভাবিকভাবেই মাত্র রিজেক্ট করলো সানা। ছেলেটার মাঝে কোনো খামতি নেই, অথচ রিজেক্ট করলো সে। এই নিয়ে সকলে বেশ একটা ঝামেলাও তৈরি করলো। রিয়া তখনও বিষয়গুলো বোঝেনি। নিজের ঘরে বসে কাঁদছিল সানা। রিয়া দরজায় টোকা দিতেই সচকিত হলো। কে? আমি। ও আসো। সানা চোখের জল মুছে নিল, তবে হাসিতে অধর রাঙানোর চেষ্টাটা করলো না। রিয়া বুঝলো কোথাও একটা সমস্যা হয়েছে। আপু, কোনো সমস্যা? তেমনটি নয়। তোমার কাউকে ভালো লাগে? সেটাও নয়। তবে? সানা পূর্ণ দৃষ্টি ফেললো এবার। রিয়া একটু অসহায় হয়ে বলল, সরি, পারিবারিক বিষয়ে প্রশ্ন করার জন্য। সমস্যা নেই, আসলে আমার কপালই খারাপ, না হলে এই বংশে জন্ম হতো না। কথাটি বলেই কান্নায় ভেঙে পড়ল সানা। রিয়ার খারাপ লাগলো। ভরসা দিতে বাহুতে স্পর্শ করলো। তোমার পছন্দ থাকলে তাদের বলো, তারা নিশ্চয়ই বুঝবে। সানার বড় হাসি পেল। ও চোখের জলটুকু পুনরায় হাতে মুছে নিল। ব্যথার মুখশ্রীতে হাসি ফুটিয়ে বলল, অদ্ভুত নিয়ম তৈরি করেছে এরা। বংশের বাহিরে কেউ বিয়ে করতে পারবে না। জানি না কোন রাজকার্য হাসিল হবে এতে। এসবের কোনো মানে হয় বলো? রিয়া থমকালো। বিষয়টি বুঝতে সময় লাগলো ওর। পর মুহূর্তেই বুকের মাঝ বরাবর চিনচিনে ব্যথা অনুভব হলো। সানার রুম থেকে বের হতেই রিসানের মুখোমুখি হলো মেয়েটার ক্রন্দনরত মুখ।
কি হয়েছে? রিয়া উত্তর দিল না, বরং সরতে চাইল। রিসান ওর হাতটি আগলে নিল। চোখে পানি কেন? পুরুষটিকে দু চোখ ভরে দেখে নিল রিয়া। একটা মানুষ এতটা মিথ্যুক হয় কি করে? আমার চোখে আপনি আবারও খারাপ হয়ে গেলেন রিসান। সর্বদা তোমার চোখে খারাপই ছিলাম। বলো কি হয়েছে? আপনাদের পরিবারের নিয়ম একই বংশে বিয়ে করতে হবে, তাই না? বড় একটা ধাক্কা খেল রিসান, তবে উত্তর করলো না। পুরুষটির কলার চেপে ধরলো রিয়া। কথা বলেন, বলেন না কেন? আপনি তো আমায় বিয়ে করতেই পারবেন না, তবে কেন কেন বারবার আসেন আমার জীবনে? এবারও নিশ্চুপ রিসান, তবে ভেতরটা ভীষণ ছটফট করছে। এদিকে অনবরত কাছে রিয়া। কলার ছেড়ে দিয়ে যে না বের হবে, অমনি মনে পড়লো মেহনুরের কথা। ওর সমস্ত শরীর আন্দোলিত হলো, পুরোটাই যেন ঘেটে যাচ্ছে। হৃদয়ে একটাই প্রশ্ন এলো, কেমন করে আবার বিয়েটা হলো? রিয়া ছুটছে নিজের সবটুকু জোর দিয়ে। রিসান ওকে আটকাতে চাইলে বাধা হলো জাহিদ। ব্যথা মেশানো কণ্ঠে বলল, ওকে থামিয়ে লাভ নেই রিশান, যা হবার তাই হচ্ছে। যেখানে মেহনুরি সবটা জানে, সেখানে রিয়া তো। রিসানের দুর চোখ চলতে শুরু করেছে। জাহিদের হাতটা শক্ত করে ধরলো। এখন পরিস্থিতি আরো জটিল হবে ভাইয়া। তুই দেখ কিছু না জেনে কেমন করছে, যখন জানবে তখন তো। বাক্যটি শেষ না করেই ছুটল রিসান। ততক্ষণে অনেকটা দূর চলে গেছে রিয়া। রিসান ওকে আটকাতে পারল না। ভরা সভায় বোনকে জড়িয়ে ধরল রিয়া। মেহনুরের বুকটা হু হু করে ওঠে। বোনের পিঠে হাত রেখে ভরসা দিল। আপা, কথা আছে, প্লিজ চল। মেহনুর বিরোধের সুযোগ পেল না। ওকে নিয়ে আড়াল হলো রিয়া। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আপার দিকে। কি এমন দেখাচ্ছে কেন তোকে? আপা, কেন পালিয়েছিলি তুই? মেহনুর কিন্তু বিচলিত হলো না, খুব স্বাভাবিকভাবেই বলল, মনে হয়েছিল আমাদের স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের অনেক অমিল, তাই পালিয়েছিলাম। এটা কোনো উত্তর হলো না আপা। এমনটাই হয়েছে রিয়া। হয়নি, তুই আমায় মিথ্যে বলছিস। তোরা সত্যিটা আমার থেকে লুকাচ্ছিস। রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেয়েটির অধিক উত্তেজিত হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। ও কেমন করতে লাগলো। রিসান খুঁজতে খুঁজতে চলে এসেছে। রিয়ার অবস্থা দেখে দৌড়ে এলো, চাপটে ধরল কন্যাটিকে। শান্ত হও। স্পর্শ করবেন না। আপনি সবটা করেছেন, বলেন কি সমস্যা? রিসানের মুখটা মলিন হয়ে গেল। মেহনুর বোনের পিঠে হাত রেখে বলল, রিয়া এটা সত্যি। মিথ্যে মিথ্যে, তোরা মিথ্যে বলছিস। মেহনুর আবার কিছু বলতে যেতেই রিসান ওকে আটকে দিল। ইশারায় চলে যেতে বলছে। মেহনুরের বুকের ভেতর তখন উত্তপ্ত। চলে যাওয়ার পূর্বে বারবার বোনের দিকে তাকাচ্ছে। অশ্রুসিক্ত চোখ নিয়ে বসে আছে রিয়া। ওর ঠিক পাশটায় বসেছে রিসান। মেয়েটির হাত ধরার ইচ্ছে হচ্ছে, অথচ ভেতর থেকে সাহস পাচ্ছে না। এমন কয়েকবার হলো, শেষমেশ সাহস পেল। খপ করে ধরে ফেললো হাতটা। রিয়া কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। রিয়া, আমি চাইনি এখনই তুমি সত্যিটা জেনে যাও, কখনো জানো এমনটাও চাইনি। রিসান উত্তরের অপেক্ষায় বসে আছে। এদিকে রিয়া মৌনতা ধরে রেখেছে। সেটার জন্য রিসানি বলতে লাগলো, আমাদের পরিবারের নিয়ম, বংশের বাইরে বিয়ে করা যাবে না। এটির একটি কালো অধ্যায় রয়েছে। যতটুকু শুনেছি জেনেছি, আমাদের বংশের একজন অন্য বংশ থেকে প্রতারিত হয়েছিল। আমাদের সমস্ত অর্থ সম্পদ নিয়ে নিয়েছিল। তখন থেকে সিদ্ধান্তটি আসে, অন্য বংশের কাউকে বিয়ে করা যাবে না। জানি না কেন, তবে এটিকে এক প্রকার লালন করে চলেছে সবাই। অথচ সময় বদলেছে। তারা এখনো রক্তকে বিশ্বাস করে। তাদের মতে রক্ত কখনো প্রতারণা করে না, যতক্ষণ না অবধি অন্য বংশের রক্তের স্পর্শে আসে। এতগুলো কথা বলে থামলো রিসান। রিয়া এখনো অন্যদিক ফিরে আছে। হাত কিছুটা আলগা হয়ে যাওয়ায় পুনরায় শক্ত করে হাতটি আগলে নিল রিসান। তোমাকে ভালোবাসি রিয়া। বিষয়টি খুব দ্রুত ঘটেছে। আমি জানি তোমার প্রথম অনুভূতিকে ফিরিয়ে দিয়েছি আমি। তবে বিশ্বাস করো, আমি প্রতারক নই। যদি তাকে ফেলে তোমার কাছে আসতাম, তবে প্রতারণা হতো না। তুমি কি খুশি হতে? তোমার পছন্দের মানুষটি ডাবল টাইমিং করলে তখন তো তোমাকেও ঠকানো হতো। কথাটি বোধহয় রিয়ার মস্তিষ্কে পৌঁছাতে পেরেছে, তাই এদিক ফিরল। চোখের জলটুকু মুছে নিয়ে বলল, আমরা চাইলেই তো বিয়ে করতে পারবো না, তবে সম্পর্ক করে লাভ কি? এখানেই থেমে গেল রিসান।
রিয়া উঠতে চাইলে ওকে ধরে রাখলো পুরুষটি। এদিকে মেয়েটার ভেতরে ঝড় উঠে গেছে। কিন্তু একটা কথা বলেন, আপার বিয়েটা কেমন করে হলো? রিসান চুপ করেই রইল। রিয়া পুনরায় প্রশ্নটি করলো। বলছেন না কেন? এটির পেছনে সত্য খুব নিষ্ঠুর রিয়া। হোক, তবু আমি জানতে চাই। এটা তো জানোই, আজিম চাচ্চু বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। হ্যাঁ, কিন্তু এইসবের সাথে আপার বিয়ের সম্পর্কটা কি? আচ্ছা, এখান থেকে সবটা শুরু। আজিম চাচ্চু বংশের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন, ফলস্বরূপ তাকে পরিবার ছাড়তে হয়। শুধু তাই নয়, বলা হয়েছিল তার পা যেন এলাকায় না পড়ে। দাদিজান অনেক অনুরোধ করার পরও তাদের বিষয়টি মানা হয়নি, চাচ্চুকে তাড়িয়ে দেওয়া হয়। এরই মাঝে ঘটে যায় আরেক কাণ্ড। চাচ্চুর মেয়ের বয়স তখন কয়েক মাস। চাচি মারা যান হুট করেই। স্বাভাবিকভাবেই 6 মাসের শিশুকে চাচ্চুর পক্ষে মানুষ করা অসম্ভব প্রায়। তাছাড়া স্ত্রী হারিয়ে তিনি পাগল ছিলেন প্রায়। দাদিজান গোপনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। চাচ্চুর মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাইছিল না কেউ, তাই পরিবারের সকলকে জানিয়ে বাবার বন্ধুর বাড়িতে রাখা হয়। দাদিজান বুঝতে পেরেছিলেন মেয়েটির প্রতি বিশেষ কোনো মায়া নেই কারো, তাই ওনার নামে থাকা সমস্ত প্রপার্টি এমনভাবে দলিল করে রাখছেন যা কেউ ভাবতেও পারেনি। দলিলে বলা হয় যদি জাহিদ ভাইয়ার সাথে ভবিষ্যতে মেয়েটির বিয়ে হয় তবে সমস্ত প্রপার্টি আমাদের নামে এসে যাবে, নতুবা সরকারের হাতে চলে যাবে। আশা করছি মেয়েটিকে এতক্ষণে তা বুঝে গেছো। কথাগুলো শেষ করে রিয়ার দিকে তাকালো রিসান। মেয়েটি পাথরের মতন হয়ে আছে। ওর গালে হাত ছোঁয়াতেই চোখ থেকে এক বিন্দু লোনা জল নেমে এলো। কাঁদছো কেন? আপা আমার নিজের আপা না? নির্মম সত্যিটা রিসান মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। রিয়া কিছু সময় চুপ করে রইল, তারপরে চিৎকার করে উঠল। ওর বুকের ভিতর যন্ত্রণা হতে শুরু করেছে। যে আপার সাথে এতদিনের পথ চলা, সে আপা নাকি ওর নিজের আপা না? কি নিষ্ঠুর সত্যি! রিয়ার দম বন্ধ হয়ে আসছে। এ বাড়িতে 1 সেকেন্ড থাকার ইচ্ছে হচ্ছে না। মেহনুর বসে আছে, গোজগাছ শেষ করে কাজ সেরে নিল। আপার মুখখানি হাতে তুলে নিয়ে বলল, জাহিদ ভাই তোকে ভালোবাসে না, তাই না আপা? মেহনুর মলিন হাসলো, বলল, দাদিজান আমার ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে আমাকেই বলি করে গেলেন। মেহনুরের দুঃখটা বুঝতে পারে রিয়া। ও অসহায় চোখে তাকায়, কিছু সময় পর বলে, কিন্তু আমার মনে হয় জাহিদ ভাই সত্যিই তোকে ভালোবাসে। বাসে না। কথাটা শেষ করে টলমলে চোখটা মুছে নিল মেহনুর। তবে বেহায়া চোখ আবারও ভিজে গেল, কান্নায় ভাসিয়ে দিল। রিয়া বোনকে ঝাপটে ধরল। এই আপা, কাঁদছিস কেন? জাহিদ আমায় ভালোবাসে না রিয়া, ভালোবাসে না। রিয়া কি বলবে বুঝতে পারছে না। মেহনুর কান্নায় দু চোখ ভাসিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্য দুটো মানুষের জীবনটা শেষ হলো। কেন এমনটা হলো বলো তো, কেন এমনটা হলো? রিয়া তখনও বুঝলো না মেহনুর কি বলে চলেছে, তবে ও প্রশ্ন করলো না। কান্না থেমে যাওয়ার পর মেহনুরই বলল, জানিস জাহিদকে জোর করে সবটা করানো হয়েছে সানাপুর সাথে, সেই ছোটবেলা থেকে ওর প্রেম, আর আমি কিনা ওদের মাঝে। বাক্যটি শেষ না করে কান্নায় ডুবে গেল মেহনুর। রিয়ার হাত পা শীতল হয়ে উঠেছে। বিয়ের দিন সানা আপু আমার সবটা জানিয়েছিল, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব শেষ। ভাষাহীন রিয়া অব্যক্ত সব অনুভূতি নিয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা সানার মুখের পানে তাকিয়ে মনে হলো পৃথিবী বুঝি সব থেকে নির্মম যন্ত্রণাটা সানার জন্যই তুলে রেখেছে। এই যে ওর চোখের সামনে সব ঘটে গেল, অথচ মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে প্রিয়তমকে ছাড়তে হলো। চাইলেই দূরে থাকা যায় না। রিসান শত চেষ্টা করেও মেয়েটির থেকে মন সরাতে পারল না। এক ভোরবেলা উন্মাদের মতন উপস্থিত হলো। রিয়া তখন বাগানে বসে এক মনে সূর্য ওঠা দেখছে। গাড়ির হর্ন পেয়ে মাথায় ঘুমটা টেনে নিল। এই সময় গাড়ি তো আসার কথা নয়। অবচেতনেই মেয়েটির হৃদয়ের লাফিয়ে ওঠে। তড়িঘড়ি বের হলো, দেখলো ফর্সা ত্বকের পুরুষটি দাঁড়িয়ে আছে। ছেলেটির অত্যাধিক সৌন্দর্য চোখে এসে লাগছে। একবার নিজের ত্বকের দিকে তাকালো। রিসান তার থেকে অনেকটি ফর্সা। ভেতরে কেমন এক মন খারাপের সুর নেমে এলো। এই সময় এখানে কেন এসেছেন? অস্থির হয়েছিলাম।
তেমনটা হলে এতদিন ঠিকই আসতেন, কল করতেন। চেয়েছিলাম দূরে থাকতে, ভুলে যাওয়ার জন্য। তবে আজ কেন এলেন? ব্যর্থ হয়ে এসেছি, আমি তোমায় ভুলতে পারছি না। কথাটি বলেই মাথা চেপে ধরল রিসান। এই কয়েকটা দিন মেয়েটির অস্তিত্ব হাতড়ে বেরিয়েছে সে। বুকের ভেতর নীল রঙা যন্ত্রণার ব্যথা উঠেছে, অথচ দিন শেষে ফল কিনা শূন্য। রিয়া চলে যেতে নিলেই পথ আটকে দাঁড়ালো রিসান, আকুতি তার কণ্ঠে। আমি কথা দিচ্ছি, সম্পর্কের সকল দায়িত্ব আমার, আমি সবটা ঠিক করে দিব। আপনি পারবেন না রিসান, মিছে আশায় বাঁধবেন না আমায়। বাক্য শেষ করে যে রিয়া পালালো, তারপর আর এলো না। মেয়েটির সাথে আরো 1 মাস দেখা হলো না, কথা হলো না। রিসান তখন ডুবতে লাগলো অন্য নেশায়, মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে লাগলো। এ বোকা প্রেমিক জানে না, প্রেম যদি শুদ্ধ হয় তাহলে পৃথিবীর কোনো তরলেরই সেটি ভোলানোর সাধ্য নেই। ছেলেটার শরীরের গঠনের পরিবর্তন আসতে শুরু করেছে। কখনো বা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, বন্ধুরা এসে টেনে তোলে। এভাবেই জীবন চলতে থাকে। এরই মধ্যে একদিন খবর আসে মেহনুরের শরীরে আরেকটি প্রাণ আসতে চলেছে। দু পরিবারই ভীষণ খুশি। বাবা মা সমেত উপস্থিত হয় রিয়া। কারিব দেশে নেই, তবে ফোন করে বোনের খোঁজ খবর নিয়েছে। মেহনুর নিজের মেয়ে না হলেও কখনো মা বাবার অভাব বুঝতে দেননি ফাহমিদা আর ইব্রাহিম। কখনো মনে হয়নি কন্যাটি তাদের নয়। ভেতরকার খবর ওনারাও জানতেন না। যদি জানতেন মেহনুরের সাথে এত বড় অন্যায় হচ্ছে, তবে কখনোই বিয়েটা হতে দিতেন না তারা, আগলে রাখতেন সবটা দিয়ে। ফাহমিদা সেটি ভেবেই চোখের জল মুছে নিচ্ছে। মেহনুর জড়িয়ে ধরল ওনাকে। কেঁদো না মা। যদি জানতাম তবে কখনোই বিয়েটা হতে দিতাম না মা, আমাদের ক্ষমা করে দিস। মেহনুরের চোখ ভেঙে কান্না আসে, বাবা মাকে জড়িয়ে কেঁদে ফেলে। জাহিদ ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়। কিছু সময় পর ওনারা বেরিয়ে পড়েন। মৃদু শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় মেহনুর। জাহিদ এসেছে। কিছু খাবে? না। মেহনুর আর জাহিদ দুজনেই চুপ হয়ে যায়। একটু বাদে পুনরায় জাহিদ বলে, আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, অথচ বাচ্চাটা নিয়ে নিলে না জানিয়েই। এর কারণ জানতে পারি? মেহনুর হয়তো উত্তর দিত না, তবে মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলায় উত্তর করল। একদম উঠে এসে ছেলেটার বরাবর দাঁড়ালো। কতটা অভিনয় করেছো আর কতটা ভালোবেসেছো সেটা জানি না, তবে শুনে রাখো, পৃথিবী উল্টে গেলেও আমি তোমায় ছাড়বো না। বিয়ের আগে সুযোগ ছিল, তোমারই ধরে বেঁধে নিয়ে এসেছো, ভয় দেখিয়েছো। এখন আর সেই সুযোগটি নেই। তোমায় ছাড়ছি না আমি, কোনোভাবেই না। কথাটি বলতে বলতে কেঁদে ফেলল মেহনুর। জাহিদ তখনও এক মনে তাকিয়ে আছে। অভিনয়ের বিপরীতে যে ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা অস্বীকার করার উপায় কি আছে? নেই। এই পৃথিবী আর তার নিয়ম ভীষণই অদ্ভুত। একটা নির্দিষ্ট সময় পর আমরা মেনে নিতে শিখি, আর তারপর হুট করেই মেনে নেওয়া জিনিসটা আমাদের চাওয়াতে পরিণত হয়, যেমনটি এই মুহূর্তে অনুভব করতে পারে জাহিদ। মেহনুরকে মেনে নিতে নিতে এখন খুব করেই চেয়ে ফেলেছে। এই মেয়েটি হয়তো কখনো জানবে না তাদের সম্পর্কের শুরুটা মিথ্যে হলেও শেষটা কখনোই মিথ্যা হবে না, কখনোই না। 2 মাস পর বিয়ের দিন কনের মুখে হাসি নেই। এই দৃশ্যটা ভীষণই করুণ বলা যায়। সানা অনুভূতিহীন হয়ে বসে আছে। তার হৃদয় তখন দগ্ধতা, অথচ বাইরেটা সজীব। কখন থেকে কবুল বলতে বলা হচ্ছে, তবে মেয়েটির মুখ থেকে শব্দ আসছে না। ওর ঠিক পাশটায় বসলো রিসান। আপুর হাতটা আগলে নিল। আপু, কবুল বলো। বাক্যটি শুনতে পেয়ে ভাইয়ের দিকে চাইল সানা। তার দুঃখটি মেলে দিতে চাইল, তবে রিসান যেন চুপ, কারণ সে নিরুপায়, নিশ্চুপ। 3 কবুল উচ্চারণ করলো সানা। বিয়ে সম্পূর্ণ হলো। চারপাশ থেকে ভেসে এলো আলহামদুলিল্লাহ জব, মিষ্টি মুখ করানোর উৎসব। এদিকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখে নীরব হাসে। কোথাও একটা ব্যথা হয় হচ্ছে, তবে যা ধরার সাধ্য নেই, তাতে মায়াও রাখতে নেই। জায়গাটি থেকে সরে গেল জাহিদ। মেহনুর নিচু ঘরে বসে আছে। ক্লান্ত লাগছিল বিধায় ফিরে যায়নি সে। দরজা খোলার শব্দে ফিরে তাকালো। এসেছো? বিয়ে কি হয়ে গেছে? কথাটি বলেই মেহনুরের সম্মুখে বসল জাহিদ। কিছু সময় তাকিয়ে রইল, মেহনুরও তাই। তারপর আচমকাই ঝাপটি ধরল মেয়েটিকে। মেহনুর কিছুটা ভরকালো বটে, তবে সামনে নিয়ে ভরসার হাতটি পিঠে ঠেকালো। মেহনুর, আমি অতীত ভুলে থাকতে চাই, সবটা বলতে চাই।
প্লিজ পাশে থেকো, প্লিজ জান। মেহনুরের দু চোখ ভেঙে কান্না এলো। ও মুখে কিছু না বললেও জাহিদ বুঝে নিল পুরো সম্মতি জানিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। বোনের বিদায় দিয়ে ছাদে এলো রিসান। নীল রঙের শাড়ি পরিহিত কন্যাটিকে পেছন থেকে ঝাপটে ধরল। পুরুষালী স্পর্শে কম্পন হল রিয়ার সমস্ত দেহ। মৃদু স্বরে বলল। রিসান হাসল, তারপর কানের কাছে এগিয়ে বলল, কিভাবে ছুবো? ধ্যাৎ। আচ্ছা শোনো, হুম। চোখ বন্ধ করো। কেন? করো না বাবা, এত কথা কেন? আচ্ছা। রিয়া চোখ বন্ধ করলো। রিসান আল গুছিয়ে মেয়েটির মাথায় ঘুমটা টেনে দিল। এক চিলতে হাসির উদয় হলো কন্যাটির অধরে। রিসানও হাসলো, পকেট থেকে রিংটা বের করে হাঁটু গিরে বসলো। রিয়া চোখ বন্ধ করেও যেন সবকিছু বুঝতে পারছে। ওর লজ্জা লাগছে বেশ। চোখ খোলো। চোখ মেলতেই পুরুষটির মুখখানি দেখতে পায় ও। ভেতর থেকে অস্পষ্ট সব সম্মোহন আসে, কাছে আসার ইচ্ছে জাগে। তবে নিজেদের লাগাম টেনে নিয়ে প্রণয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনে। রিসান বেশ কিছু সময় পর মহামূল্যবান সেই বাক্যটির উচ্চারণ করে, ঠোঁট দুটো নাড়িয়ে বলে ওঠে, ভালোবাসি প্রিয়তমা, অনেক বেশি। ওই চাঁদ যতদিন থাকবে ততদিন ভালোবাসবো তোমায়। নিজের সবটুকু দিয়ে আপন করে নিব প্রিয়তমা। রিয়ার রিসানের মনের দ্বন্দ্বটা ভেঙেছে দুদিন আগে। সানার বিয়ে উপলক্ষে এসেছে রিয়া। এর আগে শুনেছি রিসানের বেপরোয়া আচরণগুলো। তখন থেকেই মনটা ভালো নেই। বিয়েতে আসার পর নিজেকে ধরে রাখতে পারেনি কন্যাটি। ছুটে গিয়েছিল মানুষটার কাছে। রিসানও আগলে নিয়েছে দু হাতে। তারা এখন চাঁদ দেখছে। বিশাল এক চাঁদ উঠেছে আজ। দুজন দুজনের পাশে বসে। প্রেমিক প্রেমিকার জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর দুটি নেই। রিয়া চোখ বন্ধ করে মানুষটার উপস্থিতি অনুভব করছে। এদিকে রিসান মেয়েটির দিকে তখন থেকে তাকিয়ে আছে। সত্যিকার অর্থে ওরা চাঁদ দেখছে কম, একে অপরকে দেখছে বেশি। রিয়া ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিসান কিন্তু হাসলো না, বরং কন্যাটিকে দু হাতে আগলে নিল বুকের মাঝে। আমাদের ভালোবাসা অনেক দীর্ঘ হোক প্রিয়তমা। টেনশন করবেন না, আমরা দুজন মিলে লড়াই করব। কি পারবো না? খুব পারবো। বাক্যের অন্তিম ক্ষণেই রিয়ার কপালে অধর ঠেকালো রিসান। মেয়েটির সমস্ত দেহ চনমনে হয়ে উঠল। বুকের ভেতর সকল প্রজাপতি উঠতে লাগলো। পুরুষটির ভালোবাসা বরাবরই ওকে স্বর্গীয় বার্তা এনে দেয়। ঘটনাটি ঘটল পরদিন সকালে। রিয়ার বাবা মা আগের দিনই চলে গিয়েছিলেন। হুট করে আবার সকালে আসার কারণটা একটা রহস্যই বটে। রিয়া হাত মুখ ধুয়ে এসে বাবা মায়ের পাশে বসলো। তাদের চেহারায় মলিনতা ভেসে বেড়াচ্ছে। রিসান অফিসে গিয়েছে। একে একে বাড়ির সকলেই উপস্থিত হলো। পরিবেশ কেমন কুমুট হয়ে আছে। তীর পায়ে নেমে এসেছে মেহনুরও। দুই বোন একে অপরের মুখের দিকে চেয়ে রইল। কথাটি শুরু করলেন বাড়ির সব থেকে বড় সদস্য সরওয়ার সাহেব। বিষয়টি কল্পনা করতে পারি না ইব্রাহিম, তোমার কাছে আমরা সর্বদা ঋণী। আমাদের বাড়ির মেয়েকে যেভাবে আদর ভালোবাসা বড় করেছো এটি প্রশংসনীয়। তবে একই সাথে বলতে হচ্ছে সমস্ত কিছুর মাত্রা টানা প্রয়োজন। চারপাশ এবার আর ভারী ঠেকছে। কোথাও একটা সনসনাজ অনুভব হয়। রিয়া ক্রমশই উত্তেজনা অনুভব করছে। তোমার কন্যা আমাদের কন্যা স্বরূপ, তবে পুত্রবধূ করার মতন ভাবনা কল্পনাতেও আনা পাপ। আমরা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলি, বংশের আলাদা মান রয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। ইব্রাহিম কিন্তু উত্তর করলেন না। রিয়া বিস্মিত হয়ে চেয়ে আছে। মেহনুরের শরীর খারাপ লাগছে, সে অসহায়। রিয়া, তোমার জামা কাপড় গোছানো আছে? বাবার কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল রিয়ার। ও অলস চোখে চাইল। গোছানো না থাকলে গুছিয়ে নাও। বাবা, এসব তোমার ভালো লাগছে? নিজের বাবাকে অপমানিত হতে দেখে? এবার কন্যাটির চোখ থেকে জল নেমে এলো। মেহনুর ইব্রাহিমের দিকে এগোতে চাইলে হাত দিয়ে বাধা দিলেন তিনি। তোমাকে হয়তো এতগুলি বছর নিজের কন্যার মতো লালন করেছি, তবে এটি সত্য, তুমি আমাদের কেউ না। তোমার প্রতি কোনো অধিকার আমাদের নেই, কিংবা খাটাতে পারি না। এতটা দুঃখ এই জীবনে পায়নি মেহনুর। রিয়ার দু চোখ থেকে অজস্র জলকণা নেমে যাচ্ছে। কন্যাটির বুকের ভিতর বিকট শব্দে আর্তনাদ হচ্ছে। স্বামীর নির্দেশনা পেয়ে ফাহমিদা মেয়েকে নিয়ে কাপড় গোছাতে গেলেন। চারপাশ তখন নিশ্চুপ। রাশিদুল বন্ধুর দিকে এগিয়ে আসতেই পিছিয়ে গেলেন ইব্রাহিম। আমাদের বন্ধুত্বের ইতি ঘটে গেছে রাশেদ।
খালাম্মা আমায় যে আমানত দিয়েছিলেন তা আমি সাধ্য মতন যত্ন করে রেখেছিলাম। এখন আর কোনো সূত্র নেই। ও ইব্রাহিম, এভাবে কেন বলছিস? মাপ চাচ্ছি, আর চাই না ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। আমার মেয়ে কখনো এই বাড়ি আসবে না, কখনোই না। ফাহমিদা মেয়ের লাগেজ হাতে নেমে এলেন। রিয়া কাছে অসহায় হয়ে তাকাচ্ছে মেহনুরের দিকে। মেহনুরও কাছে। দুই বোন এত অসহায় যে একে অপরের দিকে ছুটে যাওয়ার বলটুকুও নেই। সন্ধ্যার দিকে ইব্রাহিম বাড়ি এলো। ও বাড়ি থেকে আসার পর সারাদিনে পানিটুকু মুখে তুলেনি রিয়া। সেটি জানানো হলে ভদ্রলোক বিচলিত হলেন না, অথচ অন্যদিন হলে সারা বাড়ি অস্থির হয়ে যেত। তিনি বরং স্ত্রীকে ডেকে নিয়ে বললেন, আগামীকাল সকালবেলা ছেলেপক্ষ থেকে ওকে দেখতে আসবে। ছেলে ভালো চাকরি করছে, দেখতে শুনতেও ভালো, পরিবারে কোনো ঝামেলা নেই, সাজগুজের প্রয়োজন নেই। ছেলেপক্ষ আগেই দেখেছে ওকে। কথাটি বলতেই ফাহমিদা করুণ চোখে তাকালো। এমনটি তিনি আশা করেননি। এদিকে রিয়া নির্বিকার, সবটা শেষ হয়ে যাচ্ছে, অথচ তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। কাজের চাপ একটু বেশি ছিল। রিসানের ফিরতে বেশ রাত হলো। ও দেখলো পরিবেশ শান্ত। সহসা এতটা শান্ত হয় না বাড়িটা। আহামরি কোনো চিন্তা না করে নিজের কক্ষে এলো। ফ্রেশ হয়ে এসে দেখলো রুবাই আর নিতু জেগে আছে। বাচ্চা দুটো রাত 9টা হলেই ঘুমিয়ে যায়, আজ তার ব্যতিক্রম। ও হাসলো, দুজনকে একসাথে কোলে তুলে নিল। তোরা জেগে আছিস কেন? কাকি বড়ি বকেছে? দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকালো, তবে কিছু বলল না। রিসান ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি? কিছু না ভাইয়া। রুবাইয়ের উত্তর শুনেও তেমন কিছু বোঝা গেল না। নিতু দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। ওর মন খারাপ হলে এমনটি করে থাকে। সে আপু, এভাবে নখ কামড়ানো ঠিক না, জানো তো অসুখ হতে পারে। নিতু শুধুই মাথা দুলালো। দুজনকে নামিয়ে দিল রিসান। পকেট থেকে চকলেট বের করে বলল, খুশি? অন্য দিনের মতো উল্লাস নেই ওদের মাঝে। রিসানের ভেতরটা কেমন করে ওঠে। ওদেরকে রেখে ড্রয়িং রুমে এলো। সেখানে একটা মানুষও নেই, অথচ রাত 12টা অবধি সকলে বসে আড্ডা দেয়। পরিবেশটি এমন যে সংকটটি না চাইতে অনুভব হলো। ও আর কিছু না ভেবে রিয়ার ঘরে এলো। সেখানে মেয়েটাকে পেল না। আশেপাশে খোঁজে মেহনুরের ঘরের কাছে এলো। নক করার কিছু সময় পর বের হলো মেহনুর, শুষ্কতার মুখশ্রী। ঘুমিয়েছিলে? না ভাইয়া। আচ্ছা, রিয়া কোথায়? মেহনুরের কান্নায় ভেতরটা শেষ হতে শুরু করলো। ও কিন্তু জবাব দিল না। রিসান আরো বিস্মিত হয়ে গেল। উত্তর দিচ্ছ না কেন? বাসায় চলে গেছে। আজ তো যাওয়ার কথা ছিল না তাহলে? মা বাবা এসেছিলেন। ওহ, রাত অনেক বেশি হয় আর কিছু বললো না রিসান। মেহনুরকে ঘুমোতে বলে নিজের কক্ষে এলো। সেখানে এসে একদমই শান্তি পেল না। রাত প্রায় 11টা। গ্রামে এটা অনেক রাত। ফোন করা ঠিক হবে কিনা ভেবে ভেবে কল করে ফেললো। তবে কল রিসিভ না হওয়াতে একটু কষ্ট হলো। তারপর ভাবলো এতটা জার্নি করে মেয়েটির নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ঘটে গেল আরেক কাণ্ড। ফাহমিদা চিৎকার করে উঠলেন। ওনার কণ্ঠে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন ইব্রাহিম। তিনি সংবাদপত্র পড়ছিলেন। রিয়া, রিয়া, মা চোখ খোল, মা চোখ খোল, চোখ খোল মা। কি করলি এটা? মা কথা বল, রিয়া মা। ফাহমিদা কাঁদছেন সমানে। ইব্রাহিমের মুখশ্রী জুড়ে আতঙ্ক। রিয়ার ঠিক পাশটায় পড়ে আছে ঘুমের ঔষধ। চোখ পিটপিট করে চাইল রিয়া। ফাহমিদা তখনও কেঁদে চলেছেন। ইব্রাহিম বিহ্বল। তিনি যেন খুশি হতে পারলেন না। মেয়েটার দুষ্টুমি আজও গেল না। ফাহমিদার চোখের জল মুছে নিলেন। আনমনা ভাঙল রিয়া। কি হয়েছে? শান্তি মতন ঘুমাতেও দিবে না? ইব্রাহিমের মুখশ্রী গুমর। ফাহমিদা সপাটে মেয়ের শরীরে দুটো বসিয়ে দিলেন। শয়তান মেয়ে। উফ, লাগছে মা। লাগুক, বেয়াদব কোথাকার। এবার হেসে ফেলল রিয়া। বেড থেকে নেমে হাতের সাহায্যে চুলগুলো খোপা করে নিল। তোমরা কি ভেবেছিলে ঘুমের ওষুধ খেয়ে মরে গেছি? খুব ফানি ছিল এটা। এত সময় পর কথা বললেন ইব্রাহিম। তিনি রেগে আছেন কিনা বোঝা গেল না। কিছু সময় পর ছেলের বাড়ি থেকে লোক আসবে। রিয়া তেমন কিছু বলল না। আলমারি খুলে একের পর এক শাড়ি দেখতে লাগলো। মা, কোনটা ভালো মানাবে বলো তো? মেয়ের আচরণে ফাহমিদা বিস্মিত। তার মাতৃমন মেয়ের মস্তিষ্কের পরিকল্পনাটি ধরতে পারছে না। ও মা, দেখো না কোনটায় ভালো লাগছে। নিরুত্তর ফাহমিদা। আলমারি ঘেটে নিজেই একটি শাড়ি বের করে নিল রিয়া। এই শাড়িটি ওর বিশেষ ভালো লাগা। প্রথমবারের মতো রিসানের দেওয়া উপহার এটি।
বিষয়ের আরো বাকি ছিল বটে। বেশ সুন্দর করে সেজে গুজে বের হলো রিয়া। পাত্র পক্ষ তখন বসে আছে, মা বাবা সামনে এসেছে। ছেলেটা হা করে তাকালো, দেখতেও ভালো। রিয়া তার বরাবর বসলো। ইব্রাহিম মেয়ের স্বতঃস্ফূর্ততা দেখে ভয় পাচ্ছেন। ফাহমিদা নাস্তা সাজিয়ে দিলেন। ছেলের বাবা প্রশংসা করে বললেন, মাশাআল্লাহ ইব্রাহিম ভাই, আপনার কন্যা সৌন্দর্য নিয়ে যাই বলবো কম হয়ে যাবে। সে ছোট দেখেছিলাম, আর আজ ছেলের বউ করার জন্য এসেছি। কথাটি বলেই একটু শব্দ করে হাসলেন ভদ্রলোক। তবে উপস্থিত কেউ হাসির সাথে সেভাবে যোগ দিল না। কথাটিতে আদৌ হাসির কিছু ছিল কিনা এটা নিয়ে ও সন্দেহ আছে। রিয়া ফ্যাল ফ্যাল করে সামনের পুরুষটিকে দেখে যাচ্ছে। লম্বা এরিসানের সমানই হবে, ত্বকের রঙ ফর্সা, সৌন্দর্যে এরিসানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তবে সব থেকে বড় সমস্যা লাজুকতা। ছেলেটা এমন ভাবে বসে আছে যেন লজ্জায় মিয়ে যাচ্ছে। রিয়ার মনে হলো মেয়েটি সে নয়, বরং সামনে বসে থাকা ব্যক্তিটি মেয়ে মানুষ। ও কিছুটা বিরক্ত হয়ে বলল, কিছু সময় বাদে ওদেরকে পাঠানো হলো আলাদা করে কথা বলার জন্য। 5 মিনিট পার হলো, তবে কোনো কথাই বললো না লোকটা। আপনি কি বোবা? যার পর নাই অবাক হলো রাফিদ। কিছুটা আমতা আমতা করে বলল, না তো। তাহলে কথা বলছেন না কেন? কি বলবো? আমার মাথা। রাফিদ মন খারাপ করে রইল। রিয়া ভেঙচি কেটে শুধালো, জিএফ আছে? জিএফ? জি। জি ফর গার্ল, এফ ফর ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড। রাফিদ যেন দ্বিধায় পড়ল। এমন অবস্থা সে কখনো কল্পনাও করেনি। কি মিস্টার, এত ভাবছেন কেন? আছে নাকি? না মানে নেই। রাফিদ এমন ভাবে উত্তর করলো যেন জিএফ থাকাটা কোনো বড় রকমের অপরাধ। মনে মনে একজোট হেসে নিল রিয়া। শুনুন, আমার কিন্তু বিএফ আছে। ও আচ্ছা। শুধু এইটুকুই? জি। আচ্ছা লোক তো আপনি। আপনার হবু স্ত্রীর বিএফ আছে এটা শুনেও এমন ভাব করলেন যে কিছু হয়নি। রাফিদ এবার হাসলো। রিয়া কিছুটা ভরকে গেল যেন। তার মনে হলো গেম চেঞ্জ হয়ে গেছে। দুঃখিত, আমি আসলে কিছুটা লাজুক স্বভাবের। মেয়েদের সাথে ওভাবে কখনো কথা হয়নি, তাই আর কি। রিয়া উত্তর করলো না, শুধু অন্যদিক ফিরে ভেঙচি কাটলো। মনে মনে বলল, আহা বড় ভদ্রলোক এসেছে। আপনার বয়ফ্রেন্ডের নাম জানতে পারি? না। আচ্ছা, লোক বললে আমি সুদর্শন। তিনি কি আমার থেকেও সুদর্শন? রিয়া একটু কল্পনা করলো। সুদর্শনের দিক থেকে তাদের কাউকেই প্রথম করা যাচ্ছে না। রিয়া একটু কল্পনা করলো, সুদর্শনের দিক থেকে দুজনের কাউকে প্রথম করা যাচ্ছে না। এ যেন দ্বিধাহীন সমুদ্র। ও চুপ করেই রইল। আপনি কি বিয়েটা করতে চান না? এত সময় পর রিয়ার বুকটা হু হু করে উঠল। সে তো বিয়েটা করতে চায় না। এত সময় পর রিয়ার বুকটা হু হু করে উঠল। সে তো বিয়েটা করতে চায় না। ও ঘুরে তাকালো। রাফিদ নিঃশ্বাসের তপ্ততা লুকিয়ে মৃদু হেসে বলল, ভয়ের কিছু নেই। আপনি না চাইলে এই বিয়েটা হবে না। তবে আমার দুর্ভাগ্য, আপনার মতন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলাম না। শেষ কথাতে দুঃখ মিশে আছে। কয়েক সেকেন্ডের জন্য মন খারাপ হলো রিয়ার। ওরা নেমে এলো। দুই পরিবারের মাঝে বেশ হাসি খুশি ভাব বিরাজ করছে। তখনও বিয়ে না করার কথাটা ওঠেনি। দুপুরের খাবার খেয়ে ওনারা চলে গেলেন। রিয়া উদাস হয়ে বসে আছে। গোসল করার নাম অবধি নেই। ফোনটা বেজে উঠল। রিসিভ করে কোনো কথা বলল না ও। তুই খুব বাজে মেয়ে। যারও কতটা ভয় লাগছিল, কল রিসিভ কেন করছিলে না? মেহিনুরের থেকে গতকালকের বিষয়টা জানতে পেরেছি। ছেলে পক্ষ থেকে দেখতে এসেছিল। কি বলল? ছেলেটা বলল আমার মতন একজনকে জীবনসঙ্গী রূপে না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্য। মেয়েটির কণ্ঠে মন খারাপের সুর। রিসান এবার দাঁত কিরমির করে উঠল। আর সে জানতে চাইলো আপনি কি তার থেকেও বেশি সুদর্শন। তুমি কি বললে? আমি কিছু বলিনি। কেন? কারণ কে বেশি সুদর্শন আমি বুঝে উঠতে পারছিলাম না। কথাটি বলতেই ওপাশ থেকে রাগী কণ্ঠটা ভেসে এলো, জানে মেরে ফেলবো। ওই ছেলের জন্য মনের ভেতর মায়া জমেছে, তাই না? রিয়া হেসে উঠল। রিসানের হিংসাটা ভালো লাগছে তার। আসলে সে খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়েটা করে নিন। আর আপনি বিয়ের প্রথম রাতে আমার স্বামীকে খুন করে আমায় বিধবা করেন, তাই না? রিয়া মজা করলেও রিসান কিন্তু মজা করছে না। ও একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। রিয়া এবার চুপ করে গেল। ওর কান্না পেল হঠাৎ। রিসান, বলতে পারেন আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কখনো বলা যায় না রে বোকা। কেন যায় না?
আমার খুব দুঃখ লাগছে। কাঁদছো কেন? জানি না, শুধু মনে হচ্ছে আপনাকে হারালে আমি নিজেকে হারিয়ে ফেলবো। মৃদু হাসলো রিসান। রিয়ার আবেগ, ভালোবাসা সবটা বুঝতে পারে ও। মেয়েটি তার জন্য কতটা পারফেক্ট সেটি খুব ভালো করে অনুভব করা যায়। রিসানের চলন বলনের মাঝে পরিবর্তন এসেছে। বাসায় ঠিক মতন আসছে না, খাবার খাচ্ছে না। তার এই ভবগুরের স্বভাবকে দেখে রাশিদুল অস্থির বোধ করলেন। একটিমাত্র ছেলে ওনার। মেয়েটিও বিয়ের পর থেকে একটিবার কল করেনি। সব মিলিয়ে বুকের যন্ত্রণাটা তিনি বেশ উপভোগ করছেন। ছেলের ফেরার অপেক্ষা করছেন, অথচ ছেলে ফিরছে না। রাত প্রায় 1:30। তিনি অস্থির বোধ করলেন। ঘড়ির কাঁটা যখন 3টা স্পর্শ করলো তখন বাড়িতে ফিরল রিসান। হাতে সিগারেট আগে থেকেই খেত, তবে বাবার সামনে কখনোই স্পর্শ করেনি। আজ নির্বিঘ্নে সিগার মুখে দিয়ে চলে যাচ্ছে। রাশিদুল কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন। রিশান দাঁড়াও। বাবাকে সম্মান দেখিয়ে কিনা দাঁড়ালো রিসান, তবে ফিরে চাইল না। রাশিদুল নিজে ছেলের কাছে উপস্থিত হলেন। আপাত মস্তক দেখলেন, সুপুরুষ বটে। এত রাতে শিকারের হাতে নিয়ে বাড়ি ফিরছিস কেন? কোন রকম বাক্য ব্যয় না করেই সদর দরজার দিকে চলতে লাগলো রিসান। পুরো দস্তুর বিস্মিত বোধ করলেন ভদ্রলোক। কিছুটা পায়ের জোর খাটিয়ে ছেলের সামনে উপস্থিত হলেন। কোথায় যাচ্ছ? তুমি তো বললে এত রাতে সিগারেট নিয়ে বাড়ি ফিরেছি কেন, তাই বেরিয়ে যাচ্ছি। আশ্চর্য। রিসান জবাবহীন, বরং সে মনের সুখে সিগারেটের ঠোঁট দুটো চালিয়ে নিচ্ছে। তুমি বিয়ে করতে চাও? এমনটি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। খিটমিটে হাসলো ছেলেটা। রাশিদুল ছেলের 2 বাহুতে হাত চেপে ধরলেন। রিয়াকে ভোলার জন্য সব রকম সাহায্য করা হবে তোমায়, জাস্ট তুমি সঙ্গ দাও। সিগারেট, মদ, গাঁজা সব ট্রাই করেছি বাবা, ভুলতে পারিনি বলতে। কোনো নেশাই পারল না ওকে ভুলিয়ে দিতে। কথাটি বলতে বলতে রিসানের গলা ধরে এলো। ও ধীর পায়ে 2তলায় উঠে গেল। সেদিকে তাকিয়ে রাশিদুলের মনে হলো পুরো পৃথিবী বুঝি তাকে নৃত্য করার জন্য উঠে পড়ে লেগেছে। পারিবারিক প্রথা, এটা সহজে ভাঙে না, ভাঙা যায় না। রিসান 1বার 2বার 3বার করে বহুবার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে, অথচ এরা নড়ল না এক পাও, বরং ছুড়ে দিল অবহেলা, অবজ্ঞা। পরিবারের মানুষগুলোকে ফেলে আসতে চায় না কেউই। রিসানও চায়নি। ও চেয়েছিল সবাইকে নিয়ে এক রূপকথা তৈরি করতে, কিন্তু হলো কোথায়? শেষমেশ প্রিয়তমার হাঁটি ধরে বের হয়ে যেতে হলো। রিয়া নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেই কিনা রিসানের হাতটি আঁকড়ে ধরেছে। ঠিক পালিয়ে এসেছে বলা চলে না, বাবা মাকে জানিয়ে এসেছে ও। কন্যাকে যেমন অনুমতি দেননি, তেমনি বাধাও দেননি ইব্রাহিম আর ফাহমিদা। মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে। তারা চেষ্টা করেছে, ফলাফল রিক্ততা দিয়েছে। তাই আজ নিজেদের জন্য ভাবছে শুধু। ওরা বসে আছে বাসের অপেক্ষায়। গন্তব্যস্থল নতুন, কষ্ট হবে মানাতে, তবে অসম্ভব তো নয়। এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, বোধহয় শীতের আগমনী বার্তা। রিসান নিজের গায়ের ব্লেজার খুলে দিতে রিয়া নাখোশ করলো। রিসান এক গাল হেসে কন্যাটিকে ব্লেজারের ভেতর নিয়ে এলো। দুজনের ত্বকের উত্তপ্ততা ছড়িয়ে যাচ্ছে একে অপরের মাঝে। এতটা ভালো লাগা আগে অনুভব হয়নি রিয়ার। রিসান তার শুষ্ক ঠোঁটটি কন্যাটির কপালে ঠেকিয়ে দিল। প্রিয়তমা, কথা দিচ্ছি নিজের সবটুকু দিয়ে তোমায় রূপ কথা দেখাবো। যে রিসান কথা দিল সে কিন্তু কথাটি রাখলেও বটে। কিছু মাসের ব্যবধানে ওদের গল্পটি ভিন্ন হয়ে গেল। রিসান এখন ছোট্ট একটি কোম্পানি খুলে বসেছে। তার যোগ্যতা দিয়ে চলছে কোম্পানিটি। তাদের ছোট্ট সুন্দর একটি সংসার হয়েছে। পুরো ঘটনা স্মরণ করে রিয়া হেসে ফেলল। এমন সময় প্রেসার কুকারের সিটি বেজে উঠল। ধ্যান ভাঙল ওর। চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য খাবারগুলো তৈরি করতে লাগলো। শীত প্রায় শেষ হতে চলেছে। চারপাশে কেমন ফুলেরা জেগে উঠেছে, যে ফুলের গন্ধে মোমো করছে চারপাশ। খানিক বাদেই ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দরজা খুলল রিয়া। 2 হাত ভরাট করে জিনিসপত্র এনেছে রিসান, সেগুলো নিতে সাহায্য করলো। রিসান হাত মুখ ধুয়ে এসে ডাইনিং এ বসলো। দুজন একসাথে খাবার খেলো। খাওয়া শেষে সবকিছুই একসাথে গুছিয়ে রাখলো। মাঝে মধ্যে চলল খুনসুটি। মাঝরাতে রিয়ার যখন ঘুম ভাঙে, দেখতে পায়
তার ব্যক্তিগত মানুষটি দু হাতে আগলে রেখেছে তাকে। তখনই তার ঠোঁট জুড়ে প্রশান্তি জাগে। মনে হয় এই তো তাদের সুন্দর একটি জীবন, ঠিক রূপকথার মতো। জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর কি প্রয়োজন আছে? না, তারা দিব্যি ভালো আছে, ঠিক রূপকথার মতন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।